শুধু অজগর রূপকথা, তার চেয়েও ভয়ঙ্কর প্রাণী আছে। আস্তে আস্তে সব দেখবে। কথা চট করে বলে উঠল। না না, আমি এসব দেখতে চাই না। তা কি করে হয়? জঙ্গলে বসবাস করবে অথচ পশু পাখি দেখবে না? ওদের সাথে মিলেমিশে তো তোমাকে থাকতে হবে রূপকথা। এবার ভয়ে রূপকথার গলা শুকিয়ে উঠল। সে বয়ে পড়েছে এসব ভয়ানক অরণ্যে, ভয়ানক সব প্রাণীর বসবাস। ঘরের আনাচে কানাচে কোথাও কোনো সাপখোপ লুকিয়ে আছে কে জানে। যদি ঘুমের ঘরে কোনো বিষাক্ত সাপ এসে কামড় দেয় তখন? সারফারেজের বাড়ি ভ্রমণের অ্যাডভেঞ্চার অনুভূতি মুহূর্তে ভয়ে রূপ নিল রূপকথার। তার মুখের রং পাল্টে গেল। সারফারাজ তা খেয়াল করে শুধালো। ভয় পাচ্ছ? রূপকথা মাথা ঝাঁকালো। সারফারাজ অবাক গলায় বলল। কেন? যদি ঘরে কোনো বিষাক্ত প্রাণী ঢুকে যায় আর আমায় কামড়ে দেয়? রূপকথার বোকা কথায় ফিক করে হেসে দিল সারফারাজ। এরপর ঠান্ডা গলায় বলল। আমার হুকুম ছাড়াই বাড়িতে বাইরের হাফজ না প্রবেশ করানোর রূপকথা। এখানে শুধু আমার রাজত্ব চলে, আর কারো না। এই অরণ্যের প্রতিটা প্রাণী জানে তাদের রাজা কতটা নির্দয় আর নৃশংস। নিশ্চিত তারা সেই নিষ্ঠুর রাজা রানীকে বিরক্ত করার দুঃসাহস দেখাবে না। সারফারাজের কথাগুলো কেমন ভয়ঙ্কর ঠেকলো রূপকথার কাছে। রূপকথা পলক্ষীন তাকিয়ে সারফারাজের কঠিন মুখটা দেখলো। দ্বিতীয় কোনো প্রশ্ন করবার আগে সারফারাজ ভারী গলায় আদেশ করলো। ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এসো, খাবার দিচ্ছি। আর দাঁড়ালো না সারফারাজ, হনহন করে নিজের ঘরে চলে গেল। সারফারাজের আভিজাত্য ভরা চলন গভীর চোখে খেয়াল করলো রূপকথা। প্রতিটা পায়ের স্পর্শে সিঁড়ির ধাপগুলো পর্যন্ত যেন কেঁপে উঠছে। চোয়ালের কাঠিন্য আর চোখের স্থির তীক্ষ্ণ দৃষ্টি বলে দিচ্ছে মানুষটার দশটা সাধারণ পুরুষের মতো নয়। সে সকলের থেকেই আলাদা। সে যে ভালোবাসার মানুষ ব্যতীত সকলের জন্য হিংস্র, ভয়ানক। অল্প কিছু খাবার খেয়ে নিজ কক্ষে এসে কমফোর্টার জড়িয়ে আরাম করে শুয়ে গেল রূপকথা। হঠাৎ বাবা মায়ের কথা মনে পড়তে আবারও উঠে বসলো। নিশ্চয়ই তারা চিন্তা করছে, একবার কল করার প্রয়োজন। নিজের চার্জিং ফোনটা ঝটপট ব্যাগ থেকে বের করলো রূপকথা। এরপর সেটা চার্জে লাগিয়ে ছুটলো সারফারাজের কক্ষে। লম্বা জার্নি, কয়েকদিনের টানা পরিশ্রম আর নির্ঘুম রাত দিন কাটানোর কারণে শোয়া মাত্রই তন্দ্রা এসে ভর করলো সারফারাজের চোখে। সে মাথার নিচে এক হাত আর বুকে আরেক হাত রেখে চোখ বুঝলো। রূপকথা যখন সারফারাজের কক্ষে এলো তখন দেখতে পেল সারফারাজ ঘুমোচ্ছে। রূপকথা তাকে ডেকে বিরক্ত করতে চাইল না। চুপি চুপি নিঃশব্দে সে সারফারাজের বিছানার সামনে এসে দাঁড়ালো। আশেপাশে নজর বুলিয়ে বালিশের কাছটায় সারফারাজের ফোন নজরে এলো। ঠোঁট টিপে টিপে হালকা ঝুঁকে ফোনের পানে হাত বাড়ালো রূপকথা। মুহূর্তে শিকারী যন্ত্রণায় রূপকথার হাত চেপে ধরে বালিশের তলা থেকে গান বের করে রূপকথার কপালে তাক করলো সারফারাজ। সেই সাথে তীক্ষ্ণ কাটকাট ভয়ঙ্কর দৃষ্টি পাতল রূপকথার চোখে। সারফারাজের এহেন কাণ্ডে ভয় কেঁদে দেবার জোগাড় হলো রূপকথার। সারফারাজের মস্তিষ্ক সজাগ হতে গান ফেলে রূপকথাকে বুকে চেপে স্বস্তির শ্বাস টানলো। এরপর ঘুম ঘুম স্বরে বলে উঠল। ডাকলে না কেন? রূপকথা ভয় মিশ্রিত গলায় বলল। ঘুমোচ্ছিল তাই। সারফারাজ লম্বা শ্বাস টেনে রূপকথার কপালে চুমু আঁকলো। এরপর বলল। কিছু লাগবে? রূপকথা ধীর গলায় বলল। বাড়িতে কল করব। সারফারাজ চোখ বুজে রূপকথাকে আরেকটু শক্ত করে চেপে ধরল। ওয়াইফাই কানেক্ট করে নাও। পাসওয়ার্ডের জায়গায় তোমার নাম দিলেই হবে। রূপকথা সারফারাজের থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে উঠল। সারফারাজ শুনল না। রূপকথাকে আরো শক্ত করে টেনে ধরে নিজের বাহুতে আবদ্ধ করলো। এরপর পাশে শুয়ে গায়ের কমফোর্টার দিয়ে পেঁচিয়ে ধরলো। রূপকথার গলার ভাঁজে মুখ ডুবিয়ে সারফারাজ বলে উঠল। আমি অনেক ক্লান্ত পরিশ্রান্ত রূপকথা, প্লিজ একটু ঘুমোতে দাও। প্রচুর ঘুম পাচ্ছে। রূপকথা নড়ল না। সারফারাজের প্রশস্ত বাহুতে ঘাপটি মেরে রইল। সারফারাজ অল্প হেসে উত্তর করল। গুড গার্ল। এরপর নিশ্চিন্তে গভীর ঘুমে তলিয়ে গেল। রূপকথার যখন ঘুম ভাঙলো তখন আশেপাশের কোথাও সারফারাজকে দেখা গেল না। তন্দ্রা ভাব কাটিয়ে ফ্রেশ ঘুম দিয়ে উঠে বসলো রূপকথা। খিদেয় পেট জ্বলে যাচ্ছে। প্লেট ভর্তি ডাল, লেবু আর ঝালঝাল আলু ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে। সকালের অল্প স্প্যাগেটি আর স্যান্ডউইচ পেটের তলানিতে কখন বিলীন হয়েছে তার হিসাব আছে নাকি। বিছানা থেকে নেমে উঠে দাঁড়ালো রূপকথা। গায়ে এখনো দুদিন আগের পোশাক চেঞ্জ করা প্রয়োজন। ক্লান্ত পায়ে নিজের রুমে এলো রূপকথা। এরপর ঝটপট লাগেজ থেকে কাপড় বের করে কাচের দরজা ঠেলে ওয়াশরুমে ঢুকলো। প্রকৃতির এই সান্নিধ্যে মনোরম দৃশ্য উপভোগ করতে করতে স্নান সেরে মাথায় টাওয়েল পেঁচিয়ে বেরিয়ে এলো রূপকথা। এরপর ড্রেসিং ক্যাবিনেটের সামনে দাঁড়িয়ে টুলে বসে চুল মুছে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিল। এরপর মুখে হালকা পাতলা ক্রিম প্রসাধনী মেখে চুলগুলো কাঁধের দুপাশে ফেলে হাত ঘষতে ঘষতে বেরিয়ে এলো ড্রয়িং রুমে। এসে দেখতে পেল ওপেন কিচেনে আটঘাট বেঁধে গায়ে কিচেন অ্যাপ্রন জড়িয়ে পারদর্শী শেফের ন্যায় কিছু রান্না করছে সারফারাজ। হাত মুখের এক্সপ্রেশনে মনে হচ্ছে রাঁধুনির হাত বড্ড পাকা। দ্রুত পা চালিয়ে কিচেনের সাথে লাগোয়া উঁচু চেয়ার টেবিলটায় বসলো রূপকথা। এরপর ছোট বাচ্চার ন্যায় ঠোঁট উল্টে বলে উঠল। খিদে পেয়েছে, খাবার দাও। রূপকথার গলার সামনে তাকালো সারফারাজ।
লম্বা ঘুমের কারণে মেয়েটার চোখ মুখ ফুলে আছে, দেখতে গুলুমুলু লাগছে। রূপকথা স্নিগ্ধ সৌন্দর্যে লক্ষ্যচ্যুত হলো সারফারাজ। মুহূর্তেই উত্তপ্ত তেল এসে লাগলো হাতে, সটকে দাঁড়িয়ে হাত ছেড়ে মৃদু আর্তনাদ করে উঠল সারফারাজ। হুড়মুড়িয়ে টেবিল থেকে নেমে দৌড়ে এলো রূপকথা। চুলা বন্ধ করে সারফারাজের হাত বেসিনের কলে লাগিয়ে পানি ছেড়ে দিল। এরপর ব্যস্ত গলায় বলল, একটু সাবধানে কাজ করবে না? ইস, কতখানি পুড়ে গেল। সারফারাজ ঘোর লাগানো গলায় বলে উঠল, এমন সৌন্দর্য দর্শনে আমি প্রতিদিন নিজেকে পড়তেছি রূপকথা। এই সৌন্দর্য আমার পাপের দেওয়াল ধসে দেয় একটু একটু করে। পাপী পুরুষ থেকে আমি হই সাধু পুরুষ। পুরোপুরি যদি পাপমুক্ত হওয়া যায় তবে ক্ষতি কোথায়? পায়ের উপর পা তুলে নিজের থ্রোন চেয়ারে রাজকীয় ভঙ্গিতে বসে আছে সারফারাজ। কোলে তার মাস ছয়েকের ছেলে বসে বসে আঙ্গুল চুষছে। পরম যত্নে ছেলেকে কোলে নিয়ে সামনে বসা গ্যাংদের উদ্দেশ্যে জ্ঞানের বয়ান ঝাড়ছে সারফারাজ। পাশেই আলুথালু রূপকথা, চুল নয় যেন পাখির বাসা। চোখের নিচে গাদা গাদা কালি, শীর্ণ হাত পা, কঙ্কালসার দেহ থেকে খুলে পড়ছে গায়ের জামা। করুণ শুকনো মুখখানি দেখে মনে হচ্ছে বাপ ছেলের অত্যাচারে প্রাণ যায় যায় অবস্থা। কয়েক পল গড়াতেই ভঙ্গ হলো সারফারাজের জ্ঞানের আসর। আগত মানুষজন চলে যেতে রূপকথাকে কাছে টেনে নিল সারফারাজ। তুলতুলে ফর্সা গোলালুর মতো দেখতে ছেলেটাকে পটাপট চুমু এঁকে রূপকথার উদ্দেশ্যে সারফারাজ বলে উঠল, আমার এরকম আরো 20-25টা গোল আলু চাই। চলো এখনই প্রসেস শুরু করি, নইলে পরে আবার দেরি হয়ে যাবে। তাছাড়া তোমার বাপকে একদম ভরসা নেই, বেটা সব জায়গায় একা ঢুকে বসে থাকে। এই না না, একদম না। আমার মেয়েকে এভাবে জ্বালালে তোকে আমি খুন করে ফেলবো হতচ্ছাড়া। আমার ছোট বাচ্চাটা তোর এতগুলো বাচ্চা সামলাতে পারবে না, এই আমি বলে দিলাম হারামজাদা। দামড়াটা আমার মেয়েকে মারতে ফুসলিয়ে নিয়ে গেছে ওইখানে। কথাগুলো চিৎকার করে বলতে বলতে ঘুম থেকে লাফিয়ে উঠলেন সুফিয়ান চৌধুরী। তার পুরো শরীর ঘেমে জপজপে অবস্থা। অসুস্থ রেখা স্বামীর এসব আবোল তাবোল কথা শুনে কোনো মতে নড়ে চড়ে উঠে বসলেন। এরপর টেবিল ল্যাম্পের সুইচ টিপে ঘর আলো করে উদ্বিগ্ন হয়ে শুধালেন, কিসের বাচ্চা? কার বাচ্চা? কাকে খুন করবে তুমি? স্ত্রীর প্রশ্নে চারিপাশে নজর বুলিয়ে সুফিয়ান নিশ্চিত হলেন তিনি স্বপ্ন দেখছিলেন। নিজেকে কোনো মতে ধাতস্থ করে পরনে লুঙ্গি দিয়ে মুখ হাত গলা মুছলেন। এরপর বিড়বিড় করে বলে উঠলেন, বচ্চার ছেলেটার জন্য আমার ঘুম পর্যন্ত হারাম হয়ে গেছে। কোন ভেলকিবাজিতে পড়ে মেয়েটাকে যে দিলাম, এখন টেনশনে টেনশনে হাইপার টেনশন হয়ে যাচ্ছি। বিড়বিড় করতে করতে বালিশের তলা থেকে ফোন বার করলেন ভদ্রলোক। ফোনের স্ক্রিন ট্যাপ করে সময় দেখলেন, ঘড়িতে রাত প্রায় ভোর 4টে। আকস্মিক মস্তিষ্কে হানা দিল ভোর রাতের স্বপ্ন সত্যি হয়। আজগুবি ভয়ানক স্বপ্নের কথা ভাবতেই গা শিউরে উঠল সুফিয়ান চৌধুরীর। সারফারাজের গতিবিধি তিনি জানেন, এর মতো ভেলকিবাজ বজ্জাতার দুটো হয় না। সুফিয়ান চৌধুরীর ঘুম ক্লান্তি সব কোথায় যেন পালালো। তিনি কোনো কিছু বিবেচনা না করে সারফারাজের নাম্বারে কল করলেন, কিন্তু রিং না হয়ে কেটে গেল। সুফিয়ানের উন্মাদ হয়ে উঠলেন। তিনি সারফারাজের মেসেঞ্জারে ঢুকে সারফারাজকে লাইনে পেয়ে সরাসরি ভিডিও কল দিলেন। কিয়ৎক্ষণ রিং বাজতেই রিসিভ হলো ফোন। সারফারাজ ঠোঁটে বাঁকা হেসে জবাব দিল, কি গো কমিশনার সাহেব, কি অবস্থা? মেয়েটা চিন্তায় ঘুমাচ্ছেন না? ডর লাগছে? সুফিয়ান দাঁতে দাঁত পিষে ধমকে উঠল। তো চামড়া তুলে ডুবডুবি বাজাবো আমি শুয়োর। সারফারাজ অবাক হবার ভান ধরে বড় বড় চোখ করে বলে উঠল, এই যা, আমি আবার কি করলাম? আমার উপরে এইভাবে রেগে যাচ্ছেন কেন? আপনি শ্বশুর আব্বা, আর এত রাতে না ঘুমিয়ে ফোন করছেন, কোনো দরকার? খারাপ স্বপ্ন দেখেছেন বুঝি? সুফিয়ান চিরবিরিয়ে উঠে রাগ কন্ট্রোল করে বলে উঠলেন, আমার মেয়ে কোথায়? কি করেছিস আমার মেয়ের সাথে? শিগগির আমার মেয়েকে ফোন দে। তোর থোবড়া দেখতে মোটেও ইচ্ছে করছে না এত রাতে। সুফিয়ানের কথায় সারফারাজ কিটকিটিয়ে হেসে শুধালো। তা কি দেখলেন? নাতি নাকি নাতনি? সুফিয়ান চাপা গর্জন করে ধমকে বললেন, তোকে আমি জেলে ভরবো শালার বেটা। তুই আমাকে অযথা টেনশন দিচ্ছিস। আমি মরে গেলে খুশি হবি তুই, তাই না? এবার রসিকতা ছাড়লো সারফারাজ। রূপকথাকে কাছে ডেকে এনে বলল, বাড়িতে কল করে জানোনি? নাও, তোমার বাবা কল করেছে, কথা বলো। ভিডিও কলে সুফিয়ানকে বিধ্বস্ত অবস্থায় দেখে ঘাবড়ে গেল রূপকথা। সে ব্যতিব্যস্ত হয়ে বলল, তোমাকে এমন লাগছে কেন পাপা? কিছু হয়েছে? আম্মু ঠিক আছে? সুফিয়ান চোখ বুজে নিজের রাগ দমানোর চেষ্টা করলেন। এরপর বলে উঠলেন, বাড়ি ফিরলে চড়িয়ে তোমার সব কটা নাত আমি ফেলে দিব রূপকথা। তোমার জেদের প্রশ্রয় দিতে দিতে আমার আত্মরা হবার জোগাড়। না আমি ঠিক মতো ডিউটি করতে পারছি, না খেতে না ঘুমাতে পারছি। রূপকথা মাথা নিচু করে ছোট মুখ করে বলল, আসলে লম্বা জার্নি করে এতই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে আর ফোন দিতে পারিনি। আম সরি। সুফিয়ান হিসিস করে উত্তর করলেন, তোমার শরীর নিকুচি করিয়ে আমি। শোনো, পই পই করে বলে দিচ্ছি, ওই সাংঘাতিক ছোকরার থেকে 20 হাত দূরে দূরে থাকবে, বুঝেছো? বাপকে অনেক জ্বালিয়েছো,
এবার একটু শান্তি দাও বাবা। সারফারাজ পাশ থেকে বলে উঠল। খামোখা দুশ্চিন্তা করছেন কমিশনার সাহেব। এইসব সাইপা চিন্তা ফেলে আরামসে ঘুমান। আপনি এত শীঘ্রই নানা হচ্ছেন না। সুফিয়ান ধমকে রূপকথাকে শুধালো। দেখেছো কত বড় বেহায়া আর বেয়াদব ওই ছেলে। রূপকথা বুঝলো সুফিয়ান কোনো দুঃস্বপ্ন দেখে এমন ঘাবড়ে গিয়েছে, তাই আর কথা না বাড়িয়ে বলে উঠল। তুমি টেনশন নিও না, আমি 20 হাত দূরত্ব মেপেই চলবো। আমাকে ফোনটা দাও। বলা মাত্রই রেখা ফোন হাতে নিল। রূপকথা রেখাকে কুশলাদি জিজ্ঞাসা করে উচ্ছ্বসিত গলায় বলল। সারফারাজ তো বনের রাজা টারজান আম্মু। শুধু তফাৎ টারজান গাছের ছালবাকল পরে থাকতো আর গাছে গাছে ঘুরে বেড়াতো পশু পাখির সাথে, কিন্তু সারফারাজ দামি কাপড় পরে আর সুবিশাল রাজকীয় প্রাসাদে থাকে। বাড়িটা খুবই সুন্দর। তোমাদের ওখানে যখন সন্ধে নামবে তখন আমায় একবার ভিডিও কল করবে। তোমাকে এই মোহনীয় সৌন্দর্য না দেখালে তোমার জীবনটাই বৃথা। মেয়ের উচ্ছ্বাস আর খুশিতে রেখা প্রশস্ত হাসলেন। এরপর বললেন। ঠিক আছে দেব, এখন রাখছি কেমন? রেখা থেকে ফোন কেড়ে নিয়ে সুফিয়ান বললেন। মনে থাকে যেন 20 হাত। সারফারাজ রূপকথা থেকে ফোন নিজের হাতে নিয়ে ঠান্ডা গম্ভীর গলায় বলে উঠল। রূপকথা আমার কাছে এখন 6 বছরের ছোট্ট মেয়েটাই আছে কমিশনার সাহেব। যেখানে ওকে পবিত্র রাখতে আমি সুপান চৌধুরী হালিকে মৃত্যুপুরী বানিয়ে দেশ ছাড়া হলাম, সেখানে আমি নিজেই ওকে অপবিত্র করব? এটা আপনার মনে কি করে এলো কমিশনার সাহেব? সুফিয়ান ইতস্তত করে উত্তর করলেন। যেদিন বাপ হবে সেই দিন বুঝবি। রাখছি। আর কথা বাড়ালেন না সুফিয়ান চৌধুরী। ফোন কেটে দিয়ে বিছানা ছেড়ে উঠে গেলেন। যাবার আগে রেখাকে বললেন। তুমি ঘুমাও, আমি মসজিদে নামাজ সেরে জগিং করে বাজার নিয়ে একেবারে বাড়ি ফিরবো। নিজ কক্ষে রকিং চেয়ারে বসে বসে নানাবিধ চিন্তায় বুঁদ হয়ে আছে রুদ্র। রূপকথাকে ফলো করবার জন্য যে ছেলেটাকে মোটা টাকার বিনিময়ে হায়ার করেছিল, বেশ কয়েকদিন ধরে তার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছে সে। ইতিমধ্যে ডক্টর সুহানা পুলিশ কেস করে মেন্টাল হসপিটালের ডিরেক্টরকে ধরিয়ে দিয়েছে। শুধু তাই নয়, রুদ্ররাজ তাকে গুলি করার হত্যার চেষ্টা করেছে এটা নিয়েও সে রুদ্রের নামে কেস ফাইল করেছে। পুলিশের দুঘা খেয়ে রুদ্ররাজের কুণ্ডলি খোলাসা করেছে ওই ডিরেক্টর। রুদ্ররাজ মায়া চৌধুরীকে নিজের টোপ হিসেবে ব্যবহার করার জন্য ইচ্ছে করে মেন্টালি সিক করে পাগলাগারদে ফেলে রেখেছে বছরের পর বছর। সারফারাজ সুফিয়ান চৌধুরীর সাহায্য নিয়ে রুদ্রের বিরুদ্ধে বেশ শক্ত কেস করেছে। কোনোভাবে যদি কেউ রুদ্রের হদিস পায় তবে এখানে রুদ্রের সমস্ত খেল খতম। সারফারাজের কঠিন জালের বিস্তার সর্বত্র। সারফারাজ এখন কোথায় আছে এবং তার পরবর্তী পদক্ষেপ ঠিক কী হতে পারে সেই বিষয়েও কিচ্ছুটি আজ করতে পারছে না রুদ্র। চেয়ারে দোল থামিয়ে স্থির হয়ে বসলো রুদ্ররাজ। এরপর উঠে দাঁড়িয়ে বিতৃষ্ণায় লাথি দিয়ে দূরে ছিটকে ফেললো রকিং চেয়ারখানা। রুদ্র এবার মনে মনে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। যেহেতু প্রেমিকা মা কাউকে দিয়ে সারফারাজকে থামানো যাচ্ছে না, তবে সারফারাজকে চিরতরে শেষ করে দেওয়াটাই উত্তম। মাথাও নেই, ব্যথাও নেই। খুব শীঘ্রই তোকে জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করছি ছোট। এভাবে তোর পিছে ছুটে হয়রানি হতে আর ইচ্ছে করছে না, আমি বড্ড ক্লান্ত। বলেই কুৎসিত হাসলো রুদ্ররাজ। এমন সময় ভাইব্রেট হলো নিজের ফোনখানা। পকেট থেকে হাতে ফোন চোখের সামনে আনতে ডক্টর জেমসের নামটা জ্বলে উঠলো। রুদ্রের বুঝতে বাকি রইল না হসপিটাল থেকে ফোন এসেছে। ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে কানে তুলতেই ডক্টর জেমস উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল। Your mother left the hospital without informing anyone, doctor. ডক্টর জেমসের কথায় রুদ্রের ফর্সা কপালে চিকন ভাঁজ পড়ল। অধিক ক্রোধ আর হতাশায় হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। ফুলে উঠল কপাল আর ঘাড়ের শিরা চেপে এলো দাঁতের কপাট। জ্বলে উঠল গাঢ় নীল চোখ দুটো। নিজের গুছিয়ে রাখা প্ল্যান মুহূর্তে যেন বালির বাঁধের ন্যায় গুড়িয়ে গেল। রুদ্র নিজেকে সংযত করতে না পেরে চিৎকার করে বলে উঠল। Find her within 24 hours by any means necessary, otherwise I will file a case against your hospital. বলেই হাতের মুঠো ফোন ছুঁড়ে মারল রুদ্র। অবলা জড়বস্তু শক্ত টাইলসের আঘাত ভেঙে গুঁড়ো হলো। ধপ করে মাটিতে বসে নিজের চুল খামচে ধরে রুদ্র হিংস্র কণ্ঠে বলে উঠল। তোকে আমি ছাড়বো না সারফারাজ। খুব শীঘ্রই তোর জন্য পরপারের টিকিট কাটবো আমি। কঠিন থেকে কঠিনতম কষ্টে মারবো তোকে আমি, যেভাবে তোর বাপ আমার সামনে আমার বাবাকে মেরেছিল। অ্যাঞ্জেলাকে কোলে নিয়ে বসে আছে সারফারাজ। সামনে ডেভিন হাতের নোট ট্যাবে কিছু দেখছে। বিদেশি এই পুরুষের হ্যাজেল গভীর তীক্ষ্ণ চোখ দুটিতে চতুরতার খেলা। কিছু সময় গড়াতে হাতের ট্যাবখানা সারফারাজের দিকে এগিয়ে ডেভিন বলে উঠল। দিস হসপিটাল। সারফারাজ ট্যাবখানা হাতে নিয়ে জুম করে দেখলো, এরপর আদেশ দিল। লাশের উপরে লাশ পড়লেও আমার মাকে কোনো প্রকার টাচ পৌঁছানো ছাড়াই আমার হাতে চাই ডেভিন। এই মুহূর্তে কোনো এক্সকিউজ শুনতে চাই না। যাও, নিজের নিষ্ঠুরতা প্রমাণ দাও। ডেভিন মাথা নাড়ল। সে সারফারাজের আজ্ঞা পালনে সদা প্রস্তুত। উঠে দাঁড়ালো ডেভিন। এরপর বাইরে যাবার জন্য পা বাড়ালো। হঠাৎ কিছু মনে পড়ল তা। সে মাথা নত রেখে বলে উঠল। The drugs dealer, Mr. Nolan has invited
you to this house tomorrow night. This is daughter's engagement party. বলেই পকেট থেকে বাদামি রঙের একটা ইনভাইটেশন কার্ড সারফারাজের সামনে এগিয়ে দিল ডেভিন। মিস্টার নোলানের সঙ্গে সারফারাজের সম্পর্ক বেশ গভীর, কোনোভাবেই তাকে আশাহত করতে চায় না সারফারাজ। তাছাড়া রূপকথা বিদেশি কালচারে বিয়ে শাদী কখনো দেখেনি, যদিও জায়গাটা রূপকথার জন্য কমফোর্টেবল নয়, তবুও সারফারাজ ইচ্ছে পোষণ করলো রূপকথাকে সঙ্গে নিয়ে যাবে। তাই সে মাথা ঝাঁকিয়ে ডেভিনকে বলল, তাকে জানিয়ে দাও কালকের পার্টিতে একজন কুইন উপস্থিত থাকবে, আয়োজনে যেন সেভাবেই করা হয়। ডেভিন মাথা ঝাঁকিয়ে বিদায় নিল। ডেভিন চলে যেতে সারফারাজ রূপকথাকে ডাকলো। সারফারাজের ডাক পেয়ে রূপকথা দৌড়ে এলো। রূপকথার ছোট ছোট হাত দুটো নিজের করপুটে ভরে পরম আদরে কোলে বসালো সারফারাজ। এরপর চুলে বিলি কেটে মাথায় চুমু এঁকে বলল, কাল সন্ধ্যায় আমরা একটা বিয়ে বাড়িতে যাব, তৈরি থেকো কেমন? রূপকথা সারফারাজের কথা শুনে ঠোঁট উল্টে বলল। কিন্তু আমার তো কোনো জামাই নেই। রূপকথার কথা শুনে কপাল স্লাইড করলো সারফারাজ, এরপর তুচ্ছ হাসলো। রূপকথার উল্টানো নিচে ঠোঁটটা চেপে টেনে ধরে বলল, তোমার বিশাল কাবাটে 140টা নতুন জামা আছে রূপকথা, তার সাথে মেসিং জুতা, ব্যাগ, কসমেটিক্স। এরপরেও যদি বলো জামা নেই, তবে এক্ষুনি শপিংয়ে চলো আমার সাথে, পুরো শপিং মল কিনে দেবো তোমায়। রূপকথা অবাক হয়ে শুধালো। কত টাকা তোমার সারফারাজ? সারফারাজ দুষ্টু হেসে হাসকি গলায় বলল, যত টাকা হলে তোমার চাইবা মাত্র কোনো নাম না জানা শহর অথবা বিষণ্ণ বিকালে হাসি আর সুখ কেনা যায় তত। রূপকথা বড় বড় চোখ করে শুধালো। এত টাকা? সারফারাজ মাথা ঝাঁকিয়ে বলল, তোমার জামাইয়ে যেই টাকা আছে সেই টাকা দিয়ে এই ক্যালিফোর্নিয়া ঢেকে দেওয়া যাবে। এখন বুঝছো কত টাকা? রূপকথা গলা খাকারি দিয়ে সারফারাজের বাইসেপ মাসল টিপতে টিপতে চকচকে চোখে বলল, আমার একটা খায়াশ হয়েছে। কি খায়েশ? চট করে শুধালো সারফারাজ। রূপকথা ঠোঁট টিপে হাসি রোধ করে বলল, তোমার চাইতে সুন্দর বডিওয়ালা হ্যান্ডসাম ছেলেদের আমার সামনে এনে নাচাবো আর টাকার বান্ডেল ছুড়বো। প্লিজ না করবে না, এটা আমার বহুদিনের স্বপ্ন, শুধু টাকার অভাবে এতদিন করতে পারিনি। সারফারাজ সিরিয়াস ভঙ্গিতে চোখ গরম করে বলল, এইসব ফাতরামি করার টাকা নেই আমার কাছে। সারফারাজ প্লিজ। নো। তাহলে তুমি নাচো, তোমার বান্ডেল ছুড়বো আমি তোমাকে। সারফারাজ বড় বড় চোখ করে ধমক দিতে চাইল রূপকথাকে, কিন্তু রূপকথা কিউট ফেস বানিয়ে বলল, একটু নাচলে কি হয়? সারফারাজ বুঝলো ইচ্ছে করে ন্যাকামি করে এই মেয়ে তাকে নাকে দড়ি দিতে চাইছে। এত সহজে ছাগল হয়ে ম্যামে করতে চায় না সারফারাজ। মেয়েদের একবার মাথায় তুললে জীবন শেষ, আজীবন মাথায় কাঁঠাল ভেঙে খাবে। সারফারাজ মনে মনে নানাবিধ ভেবে গড়ল না রূপকথার সৌন্দর্য আর মিষ্টি কথায়। সে উঠে দাঁড়ালো নিজের কাজে যাবার জন্য, কিন্তু রূপকথা নিজের জেদে বহাল রইল। সেই সাথে সারফারাজকে সরাসরি হুমকি দিল, যদি না নেচেছো তবে আমি ছোট ছোট হাফ প্যান্ট পরে ডেভিন ইয়াং আর লুইসের সামনে দিয়ে ঘুরে বেড়াবো। সারফারাজ বাঁকা হাসলো, এরপর বলল, তুমি ন্যাংটা হয়ে ঘুরলেও ওরা মাথা তুলে তাকে দেখবে না তোমায়। যাও নিজের ঘরে যাও, আর মাথা থেকে সব হসগবি চিন্তা ভাবনা ঝেড়ে ফেলো। এমনি এমনি তোমার বাপকে দেখতে পারি না, ঠিক সময়ে ঠিক ভিটামিন আর পুষ্টিকর খাবার দিলে এমন মাথা মোটা গাধা হতে না তুমি। ইস, কি যে বিপদে পড়েছি, পস্তাতে পস্তাতে জীবন শেষ আমার। রূপকথা দৌড়ে উঠে সারফারাজকে খামচে ধরতে চাইল তাকে গাধি বলার অপরাধে, কিন্তু পেছনে ফিরে খপ করে রূপকথার দুই হাত শক্ত করে চেপে ধরে সারফারাজ। রূপকথার কানের কাছে ঝুঁকে ফিসফিস করে কিছু বলল, যা শুনে রূপকথা লজ্জায় রাঙা হলো। ঠোঁটের কোণে খেলে গেল লাজের রক্তিম হাসি। সেই ঠোঁটের কোণে চুমু এঁকে সারফারাজ বলল, এমন লাজ রাঙা অধরে মরণ হয় আমার, প্লিজ আর মরো না। বেশ হাত দ্রুত বজায় রেখেই চলো প্লিজ, নয়তো নিজের ভিটামিন হারাবো আমি। আর যদি এরপরেও আশেপাশে এভাবে ঘুরঘুর করতে দেখি তবে ঠাটিয়ে চর মেরে গাল ফাটিয়ে দেবো। রূপকথা প্রতিবাদ করে বলে উঠল, আমি কখনোই ঘুরঘুর করি না তোমার আশেপাশে, তুমি নিজেই আসো। সারফারাজ কাতর চোখে হম্বিতম্বি করে বলে, এই দেখো, সুন্দর ঠোঁজর নারী আবার কথা বলে, আর একটাও যদি কথা বলছো মেয়ে, তাহলে কিন্তু তোমার বাপের স্বপ্ন সত্যি করে ছাড়বো আমি। কি স্বপ্ন? ঝাঁঝালো গলায় শুধালো রূপকথা। সারফারাজ মোটা গলায় উত্তর করল, হালি হালি পোলা উৎপাদনের স্বপ্ন। বিশাল কাবার্ডের পাল্লা খুলে নির্বোধ মানুষের ন্যায় দাঁড়িয়ে আছে রূপকথা। কাবার্ড ভর্তি আধুনিক রুচিশীল পোশাক, জুতা, ব্যাগ, সাজসজ্জার সরঞ্জাম, একটার চেয়ে আরেকটা চোখ ধাঁধানো জিনিসগুলো সারফারাজ কিনেছে অন্যজন, কিন্তু যে কিনেছে তার রুচির প্রশংসা করলেও কম পড়ে যাবে। আপাতত কে কিনেছে না কিনেছে সেসব চিন্তা মাথা থেকে ঝেড়ে এঙ্গেজমেন্ট
পার্টিতে কি পরে যাবে সেটা নিয়ে ফোকাস করলো রূপকথা। আরও মিনিট 20 দাঁড়িয়ে থেকেও একটা ড্রেস সিলেক্ট করতে পারলো না সে, যদিও এতে রূপকথার দোষ থোড়াই আছে। মেয়ে মানুষের বৈশিষ্ট্যই তো এই। রূপকথা কিছুক্ষণ কাচুমাচু করে মাথা চুলকালো, আঙ্গুলের নখও কাটলো দাঁত দিয়ে, কিন্তু মস্তিষ্ক সিউরিটি দিতে পারলো না নির্দিষ্ট পোশাকে। সারফারাজ লম্বা শাওয়ার নিয়ে কোমরে একটা সাদা বড় টাওয়েল পেঁচিয়ে ছোট টাওয়েলটা দিয়ে মাথা মুছতে মুছতে রূপকথার কক্ষের সামনে এসে দাঁড়ালো। এরপর দরজার পাল্লা সামান্য ফাঁক করে দেখলো রূপকথা আহাম্মকের ন্যায় স্থির দাঁড়িয়ে জামা গুনছে। সারফারাজ কপাল কুঁচকে মুখে বিরক্তিকর চসূচক শব্দ উচ্চারণ করে এগিয়ে এলো রূপকথার পিছনে। এরপর ভারী গলায় বলল, মেয়ে মানুষের সমস্যা একটা, এদের কি থেকে কি ভালো লাগে তারা নিজেই জানে না। তোমাকে দোষ দেওয়া লাভ নেই, দোষ তোমার প্রজাপতির। সারফারাজের এই আকস্মিক গলায় খক চকিয়ে উঠল রূপকথা। সারফারাজের করা অপমানটা বেশ লাগলো তার, প্রচণ্ড রেগেও গেল সারফারাজের উপর তার। রূপকথার প্রথমে মনে হয়েছিল মানুষটা হাজব্যান্ড ম্যাটেরিয়ালস, কিন্তু দিনে দিনে সেই ভুল ধারণা পাল্টেছে। আস্ত এক শয়তান ম্যাটেরিয়াল। রূপকথা চোখ গরম করে দাঁত চেপে সারফারাজের সামনে ঘুরে ঝাঁঝালো গলায় শুধালো, তুমি কোথাকার সভ্য প্রজাতি? সেই তো টাল পরে নাভি বের করে আধা ল্যাংটা হয়েই ঘুরে বেড়াচ্ছ। সারফারাজ পাত্তা দিল না রূপকথার মেজাজে। সে একটা ল্যাভেন্ডার রঙের পার্টি গাউন রূপকথার হাতে ধরিয়ে দিয়ে বলে উঠল, এটা পরে নাও, দেখতে ভালো লাগবে, সবার চাইতে আলাদা লাগবে। যদি লাল পরো তাহলে বউ বউ লাগবে। যখন দেখা গেল পার্টি সেন্টার বাদ দিয়ে হানিমুনে চলে গেলাম, সাদা পড়লেও বিপদ। আসলে বিপদ সব দিকেই। মিঙ্গেল ব্যাচেলারদের আপদ বিপদে শেষ নেই, ওসব অন্য আরেকদিন বুঝিয়ে বলবো। আপাতত রেডি হও, সময় কম, নয়তো তোমাকে ফেলেই চলে যাব আমরা সবাই। রূপকথা কপাল কুঁচকে মুখ ভার করে ফট করে উত্তর করলো। তাহলে চলেই যাও। সারফারাজ বাঁকা হাসলো, এরপর হাসকি গলায় বলল, বড় বড় অজগার সন্ধ্যা নামলে এ বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় ম্যাডাম। কি ভয়ানক তাদের নিঃশ্বাসের শব্দ। যদি তাদের ডিনার হতে চাও যেও না, বসে বসে চুষো ওই আঙ্গুল আর কি। বলেই চোখ টিপে চলে গেল সারফারাজ। সারফারাজের যাবার পানে তাকিয়ে মুখ বাঁকালো রূপকথা। এরপর ধাম করে দরজা আটকে দিল। সারফারাজের পছন্দ করা পোশাক ইচ্ছে করে গায়ে তুলল না রূপকথা। সে একটা অফ শোল্ডার সাদা গাউন তুলে নিল, এরপর সেটা পরলো। আয়নায় নিজেকে পরখ করলো, বেশ লাগছে তাকে, সিন্ড্রেলার মতো একদম। ড্রেসের সাথে ম্যাচ করে ছোট একটা হ্যান্ডব্যাগ নিল। এরপর আয়নার সামনে বসে সাজতে আরম্ভ করলো নিখুঁতভাবে। খুব অল্প সাজলো রূপকথা, ঠোঁটে মেরুন লিপস্টিক, চোখে আইলাইনার আর ব্লাশন, ব্যাস। এরপর অর্নামেন্ট সিলেক্ট করলো, পার্লের চকার আর দুল, হাতে দিল চিকন ব্রেসলেট, মাথায় স্টোনের কাটা গুজে অফ হোয়াইট উঁচু হিল পরে হেলে দুলে বেরিয়ে এলো রূপকথা। রূপকথা সিঁড়ি ধরে ড্রয়িং রুমে নামলো, কিন্তু ড্রয়িং রুম শুনশান, নীরব, কেউ নেই। সামান্য ভীত হলো রূপকথা। তবে কি সারফরাজ আমায় ফেলে সত্যি সত্যি চলে গেল? দেয়ালে থাকা ঘড়িতে নজর বোলালো রূপকথা। সন্ধ্যা 6টা বাজতে আরো মিনিট 5 দেরি। দরজার পানে অসহায় নজর পাতলো, সেটা বন্ধ। বাইরে থেকে নাকি ভিতর থেকে তা বোঝা যাচ্ছে না। লুইস ইয়ং কেউ নেই। এবার মন ভার হলো রূপকথা। সে মেঝের টাইলসে দৃষ্টি নিবদ্ধ করে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। এমন সময় জুতার খটখট শব্দের উপরে নজর মেলল রূপকথা। সিঁড়ি ধরে আভিজাত্য চলনে নামছে সারফারাজ। গলার নেকটাইটা ঠিক করতে করতে রূপকথা খেয়াল করলো মাথার চুলে নতুন হেয়ার কাট দিয়েছে সারফারাজ। ফর্সা মুখটা আরো বেশি চকচক করছে। আজ তীক্ষ্ণ খাড়া নাকের ডগা গ্লেজ ছড়াচ্ছে, কালচে লাল ঠোঁট আর শক্ত চোয়াল যে কাউকে খেয়াল করতে ওস্তাদ। আর ওই আইস ব্লু চোখ, গায়ে কালো স্যুট আর সাদা শার্ট জড়িয়েছে সারফারাজ। বরাবরই এমন পোশাক পরে আর তাকে পড়তে দেখেছে রূপকথা। প্রতিদিন একই রঙের পোশাক পরলো, একই দিন এক এক সৌন্দর্য ধরা দেয় এই পুরুষের। রূপকথার মনে হয় কালো রঙের ভেতরেও মনে হয় হাজারটা চোখ দাঁধানো রং রয়েছে, নয়তো একই রঙে একটা পুরুষ প্রতিদিন প্রতিবার কি করে এত সুদর্শন হয়। সারফারাজের পায়ের কদম গুনল রূপকথা। প্রত্যেকটা পায়ের গতি তাল মিলিয়ে চলছে। দীর্ঘদিন বাদে সারফারাজকে ক্লিন শেপ দেখে চোখের পলক ফেলতে ভুলে গেল রূপকথা। সারফারাজকে দেখতে সত্যি সত্যি প্রিন্সদের মতো লাগছে। তাকে মোটেও দেশি কোনো মানুষ মনে হচ্ছে না, মনে হচ্ছে বিদেশি কোনো সিনেমার নায়ক। নিজের বেহায়া নজর হটাতে চাইল রূপকথা, কিন্তু পারল না। সারফারাজ ততক্ষণে রূপকথার একদম সামনে চলে এসেছে। সারফারাজের গায়ের পুরুষালী পারফিউম রূপকথার নাসারন্ধ্রে ভুরভুর করে ঢুকে সুরসুরি দিল। মাথা উঁচু করে সারফারাজের নীল চোখের পানে ঠাই তাকিয়ে রইল রূপকথা। সারফারাজ নিজের হাত উঁচু করে রূপকথার চোখ ঢেকে দিল, এরপর নাকে চুমু খেয়ে ফিসফিস করে বলল, নজর লেগে যাচ্ছে না, এভাবে দেখো না। বিয়ের আগে সব দেখে ফেললে পরে আবার ইন্টারেস্ট থাকবে না। সারফারাজের ফিসফিসানিতে রূপকথার হুঁশ এলো। নিজেকে ধাতস্থ করে চোখ নামিয়ে নিল। রূপকথার ফাঁকা কাঁধে হাত রাখলো সারফারাজ, এরপর বলল, বলেছিলাম ভ্যালেন্টার পড়তে। রূপকথা ইতস্তত করে বলল, এটা ভালো লেগেছে আমার। অল্প কুটকুট করে হাসলো সারফারাজ, এরপর বলল, এখনই মতেরও মিল।
রূপকথা চুপচাপ রইল। সরফরাজ রূপকথার কাঁধে নাক ঘষল, এরপর কানের কাছে মুখে নেই বলল, বিশাল বিশাল ভুল করতে ইচ্ছা করছে এই মুহূর্তে। কি করবো বলো তো? ভুলগুলো করলে কি সাজা বেশি হবে নাকি নিয়ম লঙ্ঘন হবে? সরফরাজের তপ্ত শ্বাস রূপকথার গাল আর কান পুড়িয়ে দিল। লজ্জায় আড়ষ্ট হলো খানিক সে। সরফরাজের পেটের কাছে স্যুট খামচে ধরে মাথা নিচু করে রূপকথা বলল, সরফরাজ রূপকথার সম্মোহিনী রূপ থেকে চোখ ফেরাতে পারছে না। তার সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে, অস্থির লাগছে, হাঁসফাঁস করছে বুক, দম আটকে আসছে, শরীর ঘেমে নে একাকার হচ্ছে মুহূর্তে, শরীরে জ্বলছে হুতাশন। সরফরাজ নিজেকে সমালোচনার চূড়ান্ত চেষ্টা করলো, দুই হাত দিয়ে মাথায় চাপড় দিল, এরপর হনহন করে রূপকথাকে পেলেই বেরিয়ে গেল। পেছন পেছন গুটি গুটি পায়ে গাউন সামলে হাঁটতে নিল রূপকথা, কিন্তু ছড়ানো বিশাল ঘেরযুক্ত গাউন সামলাতে ইমশিম খেলো। সরফরাজ খেয়াল করলো তা। সে আবার পেছন ফিরে রূপকথাকে হ্যাচকাটানে কোলে তুলে নিল, এরপর আরেক হাতে রূপকথার ব্যাগ নিয়ে ছুটল গাড়ির নিকট। ক্যালিফোর্নিয়ার আকাশ আজ যেন একটু বেশি ঝকঝকে। সিয়েরা ক্লিফের গা ঘেঁষে প্রশান্ত মহাসাগরের উপর ঝুঁকে দাঁড়িয়ে আছে কাচের রাজপ্রাসাদ তথা মিস্টার নোলানের ব্যক্তিগত ভিলা। আজ সন্ধ্যা এক অন্যরকম আলো জ্বলে উঠছে এই ভিলায়। বাতাসে মোহনীয় সুগন্ধি আর সাদা অর্কিডের সুবাস, সেই সাথে দূরের সমুদ্রের ঢেউ। মিস্টার নোলানের গা ছমছমে বাড়িটি আজ মানুষের কলকাকলিতে মুখর। আজ এখানে নেই কারো চিৎকার, কারো আর্তনাদ, নেই কোনো বন্দুকের ভয়ানক শব্দ। আজ চারিপাশে শুধু হাসি আর আনন্দ, কারণ আজ মিস্টার নোলানের একমাত্র কন্যা ন্যান্সির এঙ্গেজমেন্ট। এটা কোনো সাধারণ এঙ্গেজমেন্ট পার্টি নয়, এটা যেন বিশাল এক আয়োজন। পুরো বাড়িটা নিখুঁতভাবে সাজানো হয়েছে তাজা ফুল আর বাহারি আলোয়। এক পলকে দেখলে মনে হবে প্রত্যেকটা আলো, প্রতিটা পদক্ষেপ, প্রতিটা হাসিও যেন আজ ঠিক জায়গায় বসানো। ইতিমধ্যে অতিথিরা আসতে শুরু করেছে একের পর এক, কেউ হেলিকপ্টারে, কেউ দামি দামি গাড়িতে, কেউ বা স্রেফ হেঁটে। মিস্টার নোলান আর তার সহধর্মিনী সবাইকে হাসি মুখে বরণ করে নিচ্ছে। নোলানের কন্যা ন্যান্সি হলুদাভ সোনালী গাউনে নিজেকে সাজিয়েছে। আজ ন্যান্সির সৌন্দর্য মনে হচ্ছে আকাশের ফকফকে হলুদ চাঁদটা আজ মাটিতে নেমে এসেছে। বরটাও বেশ মার্জিত, আকর্ষণীয়। তাদের নিয়ে আলোচনা আরম্ভ হলো অতিথি মহলে। ক্যামেরাম্যান আজ খুব ব্যস্ত, নিজের জীবন হাতে নিয়ে এক একটা ক্যাপচার করছে সে, কারণ সে কোনো সাধারণ মানুষের বাড়িতে নেই, বরং স্বয়ং জমের বাড়িতে এসেছে ছবি তুলতে। চারিপাশে সবকিছু নিখুঁত, সুন্দর, সাবলীল। ড্যাভিন ইতিমধ্যে নোলানকে সরফরাজের বাণী পৌঁছে দিয়েছে। সরফরাজের শুভাকাঙ্ক্ষী আর কাছের মানুষজন অপেক্ষা করছে সেই খবর মোতাবেক। আজকের অনুষ্ঠানে একজন রানী উপস্থিত থাকবে। সেই রানীকে দেখার উৎকণ্ঠা সকলের মাঝে। এমন সময় সরফরাজের দামি বিলাসবহুল গাড়িটা থামলো নোলানের বাড়ির গেটের সামনে। সরফরাজ গাড়ি থেকে নামার আগে কেউ একজন মিস্টার নোলানকে খবর পাঠালো। নোলান আর তার দলবল দৌড়ে গেল বাড়ির বাইরে। নোলান তার লোককে চোখের ইশারা করতেই দৌড়ে কোথাও চলে গেল তারা। ফিরল তৎক্ষণাৎ হাতে লাল গালিচা নিয়ে, এরপর তা বিছিয়ে দিল সরফরাজের গাড়ির দরজার নিকট। বাঁকা হেসে অপর পাশের দরজা খুলে বেরিয়ে এলো সরফরাজ। পেছনের গাড়ি থেকে নামলো ইয়ং আর লুইস। সরফরাজের গাড়ি থেকে বের হয়ে দূরে গিয়ে দাঁড়ালো ড্যাভিন। ঠোঁটে একটা সিগারেট ধরিয়ে দেখতে লাগলো বড়লোকি তামাশা। গাড়ি থেকে নেমে নিজের স্যুট ঠিক করে দরজা খোলা হাত বাড়ালো সরফরাজ। ভয়ে আর জড়তা নিয়ে সরফরাজের হাত খামচে ধরল রূপকথা। সরফরাজ চোখের পাতা ঝাপটে আশ্বস্ত করলো তাকে। রূপকথা মাথা নিচু করে গাড়ি থেকে নামলো। এরপর সরফরাজের পায়ের গতি অনুসরণ করে আরেক হাতে গাউন উঁচু করে চলতে লাগলো অভিমুখে। আগত পুরুষরা রূপকথার সৌন্দর্যে মোহিত হলো, ঈর্ষান্বিত হলো মেয়েরা। তাদের মধ্যে সরফরাজের পাশে রূপকথাকে দেখে কেউ কেউ অশ্রাব্য গালিগালাজ ছুটতে ভুলল না। তাদের মতো হট লাস্যময়ী রমণী রেখে সরফরাজ এমন পাটকাঠির মতো মেতে মজেছে, এটা মানতে তাদের কষ্ট হলো। নোলানের স্ত্রী ডেজি দৌড়ে এসে সরফরাজের সাথে কুশলাদি বিনিময় করলো। সরফরাজকে দেখে উপস্থিত মানুষগুলো কেমন মাথা নত করে রইল। সরফরাজের ঠোঁটে অহংকারী হাসি। রূপকথা আর চোখে চারিপাশ দেখলো। বাপের জন্মে এমন আড়ম্বর দেখেনি সে। সরফরাজকে সম্মান দেখে সকলে রাস্তা ছেড়ে দিল। সরফরাজ ঠোঁটে প্রশস্ত হাসির রেখা ফুটিয়ে এগিয়ে গেল ন্যান্সির পানে। রূপকথা হাতে থাকা সাদা গোলাপ ন্যান্সির হাতে তুলে দিয়ে বলল, কংগ্রেচুলেশন, বেস্ট অফ লাক। সরফরাজ ইয়ং আর লুইসকে ইশারা করতে গাড়ি থেকে কতগুলো দামি শপিং ব্যাগ এনে ন্যান্সির হাতে দিল তারা। শপিং ব্যাগ দেখে হুশ উড়ে গেল আশেপাশে সকলে। সাধারণ একটা এঙ্গেজমেন্ট পার্টিতে এত দামি উপহার দেখে কেউ কেউ ফিসফিস করতেও ভুলল না। সবকিছুর পর শুরু হলো খাওয়া দাওয়ার পর্ব। গোল টেবিলে খেতে বসেছে সরফরাজ সহ আরো অনেকে। রূপকথা নিজে থেকেই বসলো না সরফরাজের সাথে। এতগুলো ছেলের মধ্যে খেতে তার অস্বস্তি হবে। সরফরাজও জোর করলো না। যেই টেবিলে গ্লাসে গ্লাসে মদ গিলবে মানুষ, ওই টেবিলে রূপকথাকে কখনোই বসাতে পারে না সে। খাওয়া দাওয়ার মাঝ পর্যায়ে সরফরাজের দৃষ্টি স্থির হলো আগত এক মেহমানের ছেলের প্রতি। সে রূপকথার পানে বাজে দৃষ্টিতে তাকাচ্ছে বারবার আর ঠোঁট কামড়ে হাসছে। সরফরাজ মুখে খাবার পুড়ে চিবুতে চিবুতে ছেলেটার পানে নজর তাক করে রাখলো। ছেলেটা তার বন্ধুকে ইশারা করে দেখালো রূপকথাকে, এরপর বলে উঠল, She is so hot.
বাকি কথা শেষ করার আগে স্টেক কাটার চাকু ছেলেটার চোখ বরাবর ঢুকিয়ে দিল সরফরাজ। অবস্থা আজ করার আগে চোখ চেপে ধরে গগন বিদারী চিৎকার করে উঠল ছেলেটি। আশেপাশের মানুষসহ সকলে কথা বলার ভাষা হারালো। ভয়ে সিটিয়ে উঠল রূপকথা। মুহূর্তেই খাবার টেবিলে হইচই নেমে এলো। যারা সরফরাজকে চিনে তারা কোনো শব্দ পর্যন্ত উচ্চারণ করলো না। সরফরাজ চোখের ইশারায় ড্যাভিনকে ডাকলো। অন্য টেবিল থেকে খাওয়া থামিয়ে ঝুঁটা হাতে উঠে এলো ড্যাভিন। সরফরাজ কাঁটা চামচ দিয়ে অল্প খাবার মুখে তুলে চিবুতে চিবুতে বলল, কিলেম। আদেশ পাওয়া মাত্রই লুইসার ইয়ং চেপে ধরল ছেলেটিকে। ছেলেটির দোষ কি কেউ জানে না। ছেলে সে সরফরাজের পায়ে পড়ে কাঁদতে আরম্ভ করলো, কিন্তু সরফরাজ নির্বিকার। হাতের রক্ত টিস্যু দিয়ে মুছে সে খাওয়ায় মনোযোগ দিল, যেন কিছুই হয়নি। আশেপাশে কেউ খাচ্ছে না বলে সরফরাজ টেবিল ইশারা করে বলল। ডিগ দিস ফুড। ভয়ে ভয়ে কেউ কেউ খেতে আরম্ভ করলো। মিস্টার নোলান দৌড়ে এসে সরফরাজের হাত চেপে ধরে ভীত গলায় শুধালো, Brandon may just tell me what he did. I will deal with him myself. সরফরাজ তাচ্ছিল্য হাসলো। এরপর শক্ত গলায় বলল, নোলান আর কিছু বলার ভাষা পেল না। সরফরাজ কাউকে এমনি এমনি খুন করবে না, এটা সে জানে। তবুও নিকট আত্মীয় বিধায় একটু অনুরোধ করতে চাইল। সরফরাজ বাঁকা হেসে ঠান্ডা গলায় শুধালো, ড্রাগ ডিলার মিস্টার মাইকেলকে করে দেই, কি বলেন? নোলান মাথা নত করে বহু কষ্টে আওড়ালো। Kill the bastard. সরফরাজ দামি ন্যাপকিনে মুখ হাত মুছে টেবিল ছেড়ে উঠে গেল। এরপর রূপকথার সামনে এসে দাঁড়ালো। রূপকথার ছড়ানো গাউন গুটিয়ে কোলে তুলে বলে উঠল, বাড়ি চলো, খাবার হজম হয়নি, দামি গিফটগুলো বেকার দিলাম, আফসোস হচ্ছে, টোটাল মানি ওয়েস্ট। এর সাথে এই টাকাগুলো তোমার ছেলে ন্যাশনাল ইনভেস্ট করলে ভালো হতো, অ্যাটলিস্ট আনন্দ পেত। মায়া চৌধুরীকে সারা ক্যালিফোর্নিয়া জুড়ে খুঁজে চলল রুদ্ররাজ, কিন্তু মায়া চৌধুরী তো দূর, তার ছায়া পর্যন্ত হদিস পেল না সে। রুদ্ররাজ জানে মায়া চৌধুরী পালিয়ে কোথাও যেতে পারবে না, তাকে ধরা পড়তেই হবে, হয় তার কাছে নয়তো পুলিশের হেফাজতে। নিজের চতুর মস্তিষ্কের স্মার্ট চিন্তায় নিজেকে নিজেই বাহবা দিল সে। এরপর মায়া চৌধুরীর ছবি নিয়ে প্রত্যেকটা পুলিশ স্টেশনে নিখোঁজ কেস ফাইল করলো। মিথ্যে কুমির কান্না করে পুলিশ স্টেশনে ডিটেকটিভের কাছে বেশ মা ভক্ত ও সাজলো বটে। ডিটেকটিভ মিস্টার এডওয়ার্ড তাকে আশ্বস্ত করলো যে যেভাবে হোক তারা ডক্টর রুদ্ররাজের মাকে খুঁজে বের করবেই। টিস্যু দিয়ে চোখের নোনতা জল মুছে বেরিয়ে এলো রুদ্র। এরপর নিজের গাড়িতে বসে চোখ বুজে সিটে হেলান দিল। কিয়ৎক্ষণ বাদে মাথা তুলে সোজা হয়ে বসে। লুকিং গ্লাসে নিজের চেহারাখানা পর্যবেক্ষণ করে কিটকিটিয়ে হেসে উঠল। এরপর নিজের বুক চাপড়ে নিজেই বলে উঠল, তুমি ভুল প্রফেশন বেছে নিয়েছো ডক্টর রুদ্ররাজ। তোমার তো অভিনেতা হওয়ার কথা ছিল। এতদিন অভিনয় জগতে পা রাখলে 200টা অস্কার নিঃসন্দেহে ঘরে তুলতে পারতে। তোমার অভিনয় তো বাস্তবের চাইতেও নিখুঁত। ব্রাভো ডিয়ার রুদ্র, ব্রাভো। এরপর নিজের হাসি থামিয়ে হিংস্র মূর্তি ধারণ করলো রুদ্র। তার কানে খবর এসেছে, তার চোখে ধুলো দিয়ে রূপকথাকে নিজের সাথে ক্যালিফোর্নিয়া নিয়ে এসেছে সরফরাজ। শুধু কি তাই, রূপকথাকে স্ট্রোক করা ছেলেটিকে দিয়েছে নিষ্ঠুর থেকে নিষ্ঠুরতম মৃত্যু। খুনাক্ষরেও এমন কিছু টের পেলে রূপকথাকে দুনিয়া থেকে বিদায় করতে এক মুহূর্ত সময় নিত না সে। সরফরাজকে যতটা ভেবেছিল রুদ্ররাজ, সরফরাজ তার চাইতেও হাজারো গুণ শেয়ানা। কিন্তু এবার রুদ্র সরফরাজকে মাটিতে নুইয়ে তবেই ক্ষান্ত হবে। অনেক লুকোচুরি হয়েছে, এবার আর লুকিয়ে লুকিয়ে খেলবে না রুদ্র। একবার মায়া চৌধুরী তার হাতে আসুক, পিষে পিষে মা ছেলেকে খুন করবে সে। মনের ভাবনা ভেবে গাড়ি স্টার্ট করলো রুদ্ররাজ। এরপর স্পিড হাঁকে ছুটতে লাগলো নিজ গন্তব্যে। চোখে মুখে ভীতি ফুটিয়ে সরফরাজের পাশের সিটে কাচুমাচু হয়ে বসে আছে রূপকথা। স্বাভাবিক মুখভঙ্গিতে দক্ষ হাতে গাড়ি ড্রাইভ করছে সরফরাজ। মুখের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে কোনো অঘটনই ঘটায়নি, অথচ কিছুক্ষণ আগে একটা তাজা প্রাণ শেষ করে এসেছে সে বিনা ভাবনায়। সরফরাজের ফকফকে সাদা শার্টের কলারে এখনো তাজা রক্তের স্পষ্ট দাগ। সরফরাজের নিষ্ঠুরতা মোটেও ভুলতে পারছে না সে। যতই চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাটা ভুলতে চাইছে, ততই রূপকথা যেন তা চোখের সামনে প্রকটভাবে ভেসে উঠছে। রূপকথা সরফরাজ থেকে চোখ সরিয়ে বাইরে দৃষ্টি নিবদ্ধ করলো। এই মুহূর্তে সরফরাজকে ভালো লাগছে না তার। মানুষটা কল্পনাতীত নিষ্ঠুর। এমন হৃদয়হীন মানুষ কি করে সৃষ্টি করলো বিধাতা? রূপকথা কি কোনোদিনও তাকে শুধরাতে পারবে না? এই পাপের পথ থেকে সরফরাজকে কিভাবে ফেরাবে রূপকথা? চুপচাপ বাইরের কুয়াশা ঘেরা রাস্তা আর গাছপালা দেখায় বিশেষ মনোযোগ দিল রূপকথা। কিন্তু সবকিছুই কেমন অর্থহীন, বিষাক্ত ঠেকছে তার কাছে। হঠাৎ সরফরাজের মুঠোফোন বেজে উঠল ভো ভো করে। ব্লুটুথ ডিভাইস কানেক্ট করে সরফরাজ ফোন তুলল। ইয়া ডেভিন। Your mother is here, boss. She ran away.
ড্যাভিনের বলা কথা সারফারাজের চোয়াল কেঁপে উঠল, ছলছল হয়ে উঠল নীল চোখ জোড়া, শরীর ভারসাম্য হারালো, গাড়ির গতি হলো এলোমেলো, অবস্থা আজ করার আগে এলোমেলো স্টিয়ারিং হুইলের বিচরণে দুর্ঘটনা ঘটার উপক্রম হলো। ভয়ে চিৎকার করে উঠল রূপকথা। বৃহৎ গাছের সাথে ধাক্কা খাবার আগ মুহূর্তে কঠিন ব্রেক কষল সারফারাজ। এরপর রূপকথার পানে অসহায়ের ন্যায় তাকিয়ে বলে উঠল, আমার মা আবার হারিয়ে গেছে রূপকথা। নিষ্ঠুর খেলায় মেতেছেন উপরওয়ালা আমার সাথে। আমি কি কখনই আমার মাকে পাবো না? জীবন খোয়ানোর অধিক ভয়ে জোরে জোরে শ্বাস টানছে রূপকথা। তন্মধ্যে সরফরাজের এহেন কথায় কি প্রতিক্রিয়া দেখাবে সে তা খুঁজে পেল না। রূপকথাকে নিশ্চুপ দেখে সরফরাজ বলল, ভয় নেই, আমি তোমায় মারবো না। তোমার বাবা আমানত স্বরূপ তোমাকে তুলে দিয়েছেন আমার হাতে। কি করে তার খেয়ানত করে বলো তো? রূপকথা ভীরু চোখ জোড়া নামিয়ে নিল। সরফরাজ গাড়ি রাস্তায় তুলে নিজের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। মাঝারি গতিতে চলছে সরফরাজের গাড়ি। রূপকথা এবার সরফরাজের চিন্তা ফেলে মায়ার চিন্তায় বুধ হলো। ব্যথিত গলায় সে আওড়ালো, এই ভয়াবহ শীতের রাতে কোথায় আছেন উনি? আজীবন কি সাজাই পেয়ে যাবে এরা মা ছেলে? কোন পাপের শাস্তি এটা? দুনিয়ার এই নারকীয় জেলখানা থেকে কবে মুক্তি মিলবে এদের? সরফরাজ শহরের পথ ছেড়ে নিজের ফরেস্ট হাউসের পথ ধরলো। সামনে গহীন অরণ্য আর আঁকাবাঁকা রাস্তা। গাড়ির হেডলাইটের আলো ব্যতীত আর কোনো দুনিয়াবি আলো এখানে নেই। দল বেঁধে জোনাকি পোকা দূরে ছোট ছোট আলোক মশাল জ্বালিয়েছে, সেগুলো কুয়াশার বেষ্টনে আলো বিলাতে ব্যর্থ হচ্ছে। সরফরাজের চোখ মুখ শক্ত, তার মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে তার রূপকথা জানে না। কম্পিত শীতল হাতে রূপকথা সরফরাজের হাতের উপর ভরসাযুক্ত হাত রাখলো। সরফরাজ তাকিয়ে দেখলো না তার দৃষ্টি পথের দূরত্বে। আকস্মিকেও ছুটে এলো গাড়ির অভিমুখে। অ্যাক্সিডেন্ট এড়াতে হঠাৎ জোরে ব্রেক কষল সরফরাজ। কোনো কিছু বুঝার আগেই হুমড়ি খেয়ে কপালে বাড়ি খেলো রূপকথা। বাইরে থেকে ভেসে এলো মৃদু আর্তনাদ। সরফরাজ গাড়ির টুলবক্স থেকে নিজের গান লোড করে ঝটপট বাইরে বেরিয়ে এলো। এসে দেখতে পেল একজন মানুষ মুখ থুবড়ে উপর হয়ে পড়ে আছে। সরফরাজ নাকের পাতা ফুলিয়ে তপ্ত শ্বাস ফেললো। এরপর গম্ভীর ভারী গলায় ডাকলো, হেই, এক্সকিউজ মি, স্ট্যান্ড আপ। কিন্তু মুখ তুলল না উক্ত মানুষ। রূপকথাও বিচলিত হলো। এবার হেডলাইটের আলোয় রাস্তায় চকচকে ফকফকে। মনের কোণে অল্প ভয় নিয়ে গাড়ির দরজা খুলে নামলো রূপকথা। এরপর গাড়ির সামনে এসে দাঁড়ালো। মলিন শাড়িতে আবৃত এক নারী মূর্তিতে চোখ আটকালো, কপাল কুচকালো রূপকথা। শাড়ির প্যাচ ভেদ করে শরীরের অবয়ব বা চেহারা কোনোটাই দেখা যাচ্ছে না। রূপকথার মনে ভয় বাড়ল। এমন বিদেশ বিভুয়ে এ ধরনের পোশাকে কাউকে সে দেখতে পাবে এটা কল্পনাতীত। এদিকে সরফরাজ হুঙ্কার ছেড়ে ডেকেই চলছে। রূপকথা হাঁটু মুড়ে বসে হাত বাড়ালো উক্ত মানুষটার পানে। সরফরাজ ঘন অরণ্যে ফাঁকা গুলি ছুড়ে বলল, আই থিঙ্ক ইটস এ ট্যাপ। কেউ আমাকে ফাঁদে ফেলানোর জন্য এমন নাটক সাজিয়েছে। বিদেশে এমন নর্মাল কমন ঘটনা। ডোন্ট টাচ হার। রূপকথা হাত গুটিয়ে নিল ভয়ে, কিন্তু পরক্ষণে মন কেমন করলো। সরফরাজ রাস্তায় পড়ে থাকা শীর্ণ দেহের মানুষটার পানে বন্দুক তাক করে হিংস্র গলায় বলল, I will count 2, 3. If you are still starting there, I swear I will drive right over you. সরফরাজের হুমকিতে ভয় কেঁপে উঠল রূপকথা। এই মানুষটাকে মোটো বিশ্বাস করে না সে। যখন তখন যা তা করে দিতে পারে। তাছাড়া এমন গভীর রাতের বেলা কেই বা সরফরাজকে ট্র্যাপে ফেলতে চাইবে? সত্যি সত্যি কেউ বিপদেও তো পড়তে পারে। রূপকথার মনে হলো এটা কোনো ট্র্যাপ নয়, এই মানুষটার সত্যি সাহায্য প্রয়োজন। নিজের মনের কথায় বহাল রইল রূপকথা। সরফরাজের কথা অমান্য করে রূপকথা চট করে চেপে ধরল সেই মহিলাকে। এরপর সর্বশক্তি দিয়ে নিজের পানে ঘোরালো। গাড়ির হেডলাইটের আলোয় মানুষটার চেহারা চকচক করে উঠল। সরফরাজ নিজেও তীক্ষ্ণ দৃষ্টি ফেললো তার পানে। মুহূর্তে বিস্ফোরিত হলো দুজনার নজর। সরফরাজের চোখের কোল উপচে গড়ালো নোনতা ধারা। ঈষৎ ফাঁকা হয়ে তিত্তির করে কেঁপে উঠল কালচে লাল শুষ্ক ঠোঁট জোড়া। দুর্বল হয়ে এলো পুরুষালী শক্ত সামর্থ্য বৃহৎ শরীরখানা। রূপকথা কিছু বলার আগে হাঁটু মুড়ে ধপ করে বসে গেল সরফরাজ। এরপর বিস্ময়ে ভরা ভীত কণ্ঠে ডেকে উঠল, মা। রূপকথা মায়ার গাল চাপড়াতে ডাকতে লাগলো, আন্টি, আন্টি চোখ খুলুন। আন্টি দেখুন সরফরাজ বসে আছে আপনার সামনে। আন্টি, ও আন্টি, আপনার সরফরাজকে দেখবেন না আন্টি? রূপকথার কাকুতি প্রবেশ করলো না মায়ের কর্ণকুহরে। মায়ের এখনো নীরব মূর্তি সহ্য হলো না সরফরাজের। রূপকথা থেকে মায়াকে নিজের কাছে নিয়ে আকুল হয়ে ডাকলো, ও মা, মা চোখ খোলো। মা গো, দেখো আমি সরফরাজ, তোমার এই ছোট্ট রাজা। মা, ও মা, চোখ খোলো মা। মায়া চোখ খুলে না জন্য সরফরাজ ভয়াত কণ্ঠে রূপকথাকে শুধালো, আমার মা আমায় তাকে দেখছে না কেন রূপকথা? তুমি তো বলেছিলে মা আমাকে আজও ভুলেনি, তবে আমার মা কথা বলছে না কেন? বলে চিৎকার করে ধমকে উঠলো সরফরাজ। সরফরাজের গর্জনে কেঁপে উঠলো রূপকথা। রূপকথার মনে হলো দুর্বলতা, ভয়, শারীরিক ধকল সবকিছু থেকে মায়ের সেন্স হারিয়ে গেছে। তার চিকিৎসা প্রয়োজন। এদিকে রূপকথাকে নিরুত্তাপ দিলে আরেক মুহূর্ত
কাল বিলম্ব করলো না সারফরাজ। ঝটকা দিয়ে মায়া চৌধুরীকে নিজের কোলে তুলে ভারসাম্যহীন হয়ে গাড়িতে তুললো। ব্যাক সিটে মায়াকে পরম যত্নে শুইয়ে দিয়ে ড্রাইভিং সিটে এসে বসলো সারফরাজ। ইঞ্জিন স্টার্ট করতে করতে কল করলো নিজের পার্সোনাল ডক্টর মিস্টার হেনরিকে। এত রাতে বোধহয় ভদ্রলোক গভীর ঘুমে তলিয়েছে, কিন্তু তার তোয়াক্কা করলো না সারফরাজ। বারবার কল করতে লাগলো উক্ত নম্বরে। কিছু সময় অতিবাহিত হতে মিস্টার হেনরি ঘুম জড়ানো গলায়, বিরক্ত গলায় বলল, Someone shoot you in the chest. Why are you calling me like this? It's way past midnight. ভদ্রলোকের বিরক্তি বুঝলো সারফরাজ, তবু নিজেকে সংযত রেখে কম্পিত ভয়ার্ত গলায় বলল, প্লিজ সেভ মাই মাদার ডক্টর। এক মুহূর্তের জন্য থেমে গেলেন ডক্টর হেনরি। তার মনে হলো তিনি ভুল শুনছেন। তার জানা মতে সারফরাজের মা লাপাত্তা, মেন্টালি সিক হয়ে বহু বছর আগে কোথাও হারিয়ে গিয়েছিলেন। কিন্তু সারফরাজ হঠাৎ তার মাকে বাঁচাতে বলছে। তবে কি সারফরাজ তার মাকে খুঁজে পেয়েছে? কবে, কোথায়, কিভাবে? হেনরিকে নিশ্চুপ থাকতে দেখে সারফরাজ আবারও কাতর গলায় বলে উঠল, প্লিজ ডক্টর, আই উইল গিভ ইউ এভরিথিং আই হ্যাভ, জাস্ট প্লিজ প্লিজ সেভ মাই মম। ডক্টর হেনরি তপ্ত শ্বাস ফেললেন। এরপর বললেন, I'm coming. Don't worry. ভিসা অফিসে নিজের পরিবারের জন্য ক্যালিফোর্নিয়ায় ভিসার সকল প্রসেস সম্পন্ন করে ক্লান্ত হয়ে বেরিয়ে এলো অভিরূপ। কয়েকদিন ধরে প্রচণ্ড ব্যস্ততার জন্য নেলিকে সময় দেওয়া হচ্ছে না। অভি ভাবলো কলেজে গিয়ে একবার নেলিকে দেখে যাবে সে। সেই ভাবনায় বহাল থেকে বাইক ছুটিয়ে চলে এলো ঢাকা মেডিকেল কলেজ এরিয়া। নেলিকে খুশি করতে নিকটবর্তী একটা ফুলের দোকান থেকে নেলির পছন্দের লাল গোলাপ কিনলো অভি। এরপর কল করলো নেলির নাম্বারে। ক্লাসে প্রফেসরের লেকচার শুনতে শুনতে ঝিমোচ্ছিল নেলি। এমন সময় ভোবো করে ব্যাগের ভিতর বেজে উঠলো ফোন। কপাল কুঁচকে ব্যাগ থেকে ফোন বের করতে অভির নাম্বার দেখে সমস্ত ঝিমুনি গায়েব হলো। মাথা ডেস্কের নিচে লুকিয়ে ফোন রিসিভ করে নেলি ফিসফিস করে বলল, বলো। অভি পটাপট নিঃসংকোচে বলল, ক্লাস শেষ হলে একবার গেটে এসো, আমি বাইরে অপেক্ষা করছি। অভি বাইরে অপেক্ষা করছে শুনে নেলির পেটে ভুটুর ভটুর করে উঠলো। ক্লাসে আর মন বসলো না তার। বহু কষ্টে ছটফট করে ক্লাস শেষ করে তাড়াহুড়ো করে ক্লাস ছেড়ে বেরিয়ে এলো নেলি। এদিকে লম্বা ডাটালা সতেজ ফুলের তোড়াটা পিঠ পিছে ধরে অপেক্ষা করতে লাগলো অভি। নেলি এলে হুট করে ফুলগুলো বের করে তাকে চমকে দেবে সে। ফুলগুলো নিয়ে অধীর হয়ে কলেজের প্রধান গেটের পানে তাকিয়ে দৃষ্টি মন দুই স্থির করলো অভিরূপ। কয়েক মুহূর্ত সময় গড়াতেই চপ্পল পায়ে দৌড়ে এলো নেলি। নেলিকে দেখে অভির সকল ক্লান্তি গায়েব হলো। শ্যামলা কঠিন মুখশ্রী হলো চনমনে প্রাণবন্ত। মেয়েটি হেলে দুলে অভির সামনে এসে দাঁড়ালো। এরপর লজ্জায় মাথা নত করে শুধালো, কখন এলে? অভিরূপ মিষ্টি এসে প্রতি উত্তর করলো, কিছুক্ষণ আগে। নেলি শুধালো, এই গরমে অনেক সময় পর্যন্ত অপেক্ষা করালাম তোমায়, কষ্ট হয়েছে বুঝি? অভিরূপ তৎক্ষণাৎ মাথা নাড়ল। এরপর বলল, তোমার জন্য যুগ যুগ অপেক্ষা করলেও আমার কষ্ট হবে না নেলি, বরং অধিক ভালো লাগা কাজ করবে। এই অপেক্ষায় মধু আছে, হাজারবার এই মধুর স্বাদ নিতে প্রস্তুত আমি। বলেই নাজুক হেসে নেলির চোখে চোখ রেখে পেছন থেকে ফুলগুলো বের করে নেলির সামনে ধরে বলল, তোমার সৌন্দর্যের কাছে এই ফুলের সৌন্দর্য বড্ড ফিকে আর রঙহীন। তোমার হাতের ছোঁয়ায় এদের রাঙিয়ে দাও, নাও। নেলি নাজুক হেসে খুশি মনে ফুলের পানে তাকালো। কিন্তু এ কি, ফুল কোথায়? ফুলের বদলে খাড়া খাড়া পাতাবিহীন কয়েকটা ডাটা রয়েছে শুধু। এমন উদ্ভট কাণ্ডে চোখ বিস্ফোরিত হলো নেলির। নেলির মুখের এক্সপ্রেশন দেখে নিজ হাতের পানে চাইলো অভিরূপ। নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছে না। কিছুক্ষণ আগে সুন্দর ফুলগুলো মুহূর্তে গায়েব। কিন্তু কি করে? না না, যে হতে পারে না। অভিরূপ আশেপাশে নজর বুলালো উদ্ভ্রান্তের ন্যায়। সহসাই চোখে পড়লো এক বাদামি রঙের রাম ছাগল, যা অভির বাইকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরামসে কিছু চিবোচ্ছে। অভির বুঝতে বাকি রইল না এই অবলা প্রাণীটি তার ডেটিংয়ে চূড়ান্ত সর্বনাশ ঘটিয়েছে। পরিস্থিতি সামাল দিতে হাতের ডাটাগুলো ফেলে নেলির হাত চেপে ধরল অভিরূপ। এরপর বোকার মতো হেসে বলে উঠল, তোমার সৌন্দর্য দেখে ঈর্ষায় তারা ডাঁটি ছেড়ে পালিয়ে গেছে নেলি। নেলি মাথা ঝাঁকালো বোকার মতো। অভিরূপ মাথা চুলকে বলল, চলো কোথাও গিয়ে বসি। মায়া চৌধুরীকে পর্যবেক্ষণ করে ডক্টর হেনরি চিন্তিত ভঙ্গিতে বললেন, তোমার মাকে ভালো কোনো হসপিটালে ভর্তি করা প্রয়োজন। তার হেলথ কন্ডিশন চূড়ান্ত খারাপ, যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। সারফরাজ তাৎক্ষণিক মাথা নাড়ল। এরপর উত্তর করলো, আমি আর কাউকে বিশ্বাস করি না ডক্টর। চিকিৎসা হলে আমার সামনেই হবে। আপনি বড় বড় মেন্টাল ডক্টর অ্যাপয়েন্ট করার ব্যবস্থা করুন। ডক্টরকে টাকার চাঁদরে মুড়িয়ে দেবো আমি। বিনিময়ে শুধু আমার মাকে সুস্থ দেখতে চাই। সিয়েরা ফরেস্টের চূড়া থেকে রাতের আধার এখনো পুরোপুরি সরে যায়নি। ভেজা পাতার গায়ে শিশির বিন্দু ঝুলে আছে মুক্ত দানার ন্যায়। কুয়াশার ধূম্রজালের বিস্তার ধীরে ধীরে বিলীন হচ্ছে। সেই সাথে গাছের ফাঁকগুলি উকি দিচ্ছে সূর্যের নরম কোমল আলো। দূরের পাহাড়ের চূড়ায় ইতিমধ্যে সোনালি আভা ছড়িয়ে পড়েছে। এ যেন নতুন দিনের আগমনী বার্তা। বাতাসে ভেজা মাটির তাজা গন্ধ আর পাখিদের কুহুতানে ভোরে নীরবতা ভেঙে যাচ্ছে একটু একটু করে। সারা অরণ্য জেগে উঠেছে এক অনাবিল
শান্তির আবরণে। রূপকথা সারা রাত এক বিন্দু ঘুমায়নি। মায়া চৌধুরীর জ্ঞান ফেরার অপেক্ষায় সারাটা রাত শিওরে বসেই কাটিয়েছে। সারফারাজও পুরোটা রাত ছটফট করে কাটিয়েছে কখন তার মা জাগবে আর তাকে নাম ধরে ডাকবে সেই প্রত্যাশা। কিন্তু মায়া চৌধুরী যেন দীর্ঘ যুগ বাদে শান্তির নিদ্রায় গিয়েছেন। কতকাল ধরে তিনি নির্ঘুম কে জানে। এজন্যই তো আজ এতগুলো বছর পর সারফারাজ মা মা ডাকার পরেও তিনি চোখ খুলতে পারছেন না। তার শরীর মন বুঝে গিয়েছে সে নিরাপদে সুরক্ষিত সুস্থানে আছে, নইলে অমন আরামের ঘুম কখনো হয় নাকি। ধীরে ধীরে সূর্যের তাপ প্রখর হলো, সেই সাথে তেজি হলো মৃদু কিরণ। কক্ষের থাই গ্লাস আর ভারী পর্দা ভেদ করে বৃহৎ মেঝেতে খেলা করতে লাগলো উষ্ণ আলোক রশ্মি। সেই রশ্মির তীক্ষ্ণতায় মায়ের ক্লান্ত চোখ জোড়া নড়ে উঠলো, কেঁপে উঠলো চোখের পাতা। ধীরে ধীরে পিটপিট করে চোখ মেলে চাইলেন তিনি। চারিপাশে অবোধ দৃষ্টি বুলিয়ে আবারও চোখ বুঝলেন। এরপর শোয়া থেকে ধীরে ধীরে উঠে বসলেন। সময়ের ব্যবধানে তার মুখের রং পাল্টাতে শুরু করলো। হঠাৎ ক্লান্ত চোখে মুখে ফুটে উঠল স্পষ্ট চূড়ান্ত ভয়ের ছাপ। সাহায্য প্রার্থনার আশায় চারিপাশে চোখ বুলালো মায়া। এমন সময় গরম সুপের বাটি নিয়ে কক্ষে প্রবেশ করলো রূপকথা। মায়া চৌধুরীকে ছটফট করতে দেখে রূপকথা উঁচু গলায় ডাকলো। রূপকথার গলা পেতে পরিমরি করে দৌড়ে এলো সারফারাজ। এদিকে রূপকথাকে দেখে অল্প শান্ত হয়ে বসলো মায়া। এরপর ছোট্ট শিশুর ন্যায় শুধালো, ওই শয়তানটার হাত থেকে আমায় তুমি রক্ষা করতে পেরেছো মা? মায়ের করুণ চাহনি আর কাতর গলায় রূপকথার চোখ ছলছলে হলো। সে অল্প মাথা দুলালো, কিন্তু হু হু করে কেঁদে উঠল সারফারাজ। তার কেমন ভয় হতে আরম্ভ করলো। যদি তার মা তাকে না চেনে, যদি তার চোখ জোড়া রুদ্রের চোখ মনে করে হাইপার হয়ে ওঠে, তখন এমন পরিস্থিতি কিভাবে সামাল দেবে সারফারাজ? তবুও চোখের জল লুকিয়ে গুটি গুটি পা ফেলে রূপকথার পেছনে গিয়ে দাঁড়ালো সারফারাজ। এরপর অজানা ভয়ে মাথা নিচু করে ফেললো। সারফারাজের মনের অবস্থা আজ করতে পারলো রূপকথা। তাই হাতের সুপের বাটি ঝটপট কর্নার টেবিলে রেখে মায়ের কাছে এসে বসলো। এরপর মায়ের হাত চেপে ধরে নরম গলায় বলল। সারফারাজের নাম শুনে মাথা নিচু করে কেঁদে ফেললো মায়া। সারফারাজ ধীর পায়ে এগিয়ে এসে মায়ের পায়ের কাছে হাঁটু মুড়ে বসে দুই পা চেপে ধরে কোলে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠলো। মায়া কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে আনমনে সারফারাজের চুলে বিলি কেটে ঢেকে উঠল। রাজ বাবা আমার, কোথায় তুই? ও সারফারাজ, মায়ের কাছে আসবি না? মায়ের আকুল ডাকে সারফারাজ মায়ের কোল থেকে মাথা তুলে মায়ের মুখ পানে অসহায় নজর নিবদ্ধ করলো। সারফারাজের আকাশী চোখ জোড়ায় দৃষ্টি মিলিয়ে চোখের জল ছেড়ে দিল মায়া। নীরবে সেই জল কপল গড়িয়ে গ্রীবাদেশে বিলীন হলো। কুচকে যাওয়া কম্পিত হাত জোড়া দিয়ে সারফারাজের মুখ আজলায় ভরে গভীর নজরে দেখলো মায়া। এরপর ফিসফিস করে বলে উঠল, কথা, এই তো আমার মানিক, আমার রাজ, আমার বাবা। এইটাই তো আমার বাবার চোখ। এই চোখে কোনো হিংস্রতা নেই। এই চোখ যে আমার বড্ড চেনা। এটা আমার সারফারাজের চোখ। এগুলো বলে হাউমাউ করে কেঁদে উঠলেন মায়া। সেদিনের সেই ছোট সারফারাজ এত বড় কি করে হলো তা তার ছোট্ট মস্তিষ্কে ধরল না। সারফারাজ মায়ের হাত জোড়া নিজের করপুটে বন্দি করে ছোট বাচ্চার ন্যায় শব্দ করে কেঁদে বলে উঠল, আমি তোমার সেই ছোট্ট সারফারাজ মা। কত বছর ধরে তোমার খোঁজে চলছে। তুমি জানো তোমাকে ছাড়া কিভাবে কেটেছে আমার রাত দিন? তুমি কেন আমায় ফেলে একা সেদিন বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিলে মা? আমাকে এতিমের মতো ফেলে কেন গিয়েছিলে তুমি? তোমাকে হারিয়ে যে আমি রাস্তায় রাস্তায় ঘুরছি মা। আমার জীবন যে কলুষিত হয়ে গেছে মা। মায়া কোনো প্রত্যুত্তর করলো না সারফারাজের কান্নায়। সে যেন তার নিজের ভাবনাতেই মশগুল। মায়া গভীর চোখে শুধু সারফারাজকে পর্যবেক্ষণ করে চলল। এরপর হুট করে আনমনে বলে উঠল, তাড়াতাড়ি খাবার খেয়ে নাও সারফারাজ, স্কুলের দেরি হয়ে যাচ্ছে। মায়ের কথায় সারফারাজ মন থেকে ভেঙে গেল। তার মা এখনও সে 21 বছর আগে স্মৃতিতে আটকে রয়েছে। তার মা মোটেও সুস্থ নন। সারফারাজের চোখ দুটো চিনলেও আদতে তিনি মোটেও সারফারাজকে চিনেননি। সন্তান হিসেবে এটা মেনে নিতে বড্ড কষ্ট হলো সারফারাজের। তার বুক ভেঙে শ্বাস ভারী হয়ে উঠল। সারফারাজের বিক্ষিপ্ত মস্তিষ্ক হন্যে হয়ে ভাবতে লাগলো কোথায় চিকিৎসা করালে তাকে দ্রুত সুস্থ করতে পারবে। রূপকথা সারফারাজের চোখের ভাষা বুঝলো নিমিষে। সে ঝটপট মায়ের সামনে এসে বলে উঠল। রূপকথাকে কথা শেষ করতে না দিয়ে তারা দেখালেন মায়া। তিনি ব্যস্ত গলায় মেঝেতে হাঁটাহাঁটি করতে করতে বললেন, ওসব স্কুলের অনেক কঠিন নিয়ম মা। খেতে বসলেই দেরি হবে। আমি সারফারাজকে স্কুলে দিয়ে এসেই খাবো, কেমন? বলেই শূন্যের মাঝে কল্পনায় সেই ছোট্ট সারফারাজকে হাতড়ালেন মায়া। এমন সময় ডক্টর হেনরি, একজন নিউরো স্পেশালিস্টকে সারফারাজ ড্রয়িং রুমে এসে উপস্থিত হলেন। ডক্টরকে বসতে দিয়ে ইয়াং দৌড়ে এলো দোতলা। এরপর সারফারাজকে ইনফর্ম করলো, আপনার মাকে নিয়ে এবার নিচে চলুন, ডক্টর হেন্সি এসেছেন। সারফারাজ মাথা ঝুঁকাতে মাথা নত করে বেরিয়ে গেল ইয়ং। ইয়ংকে অনুসরণ করে চোখের জল মুছে রূপকথাকে ইশারা করে বেরিয়ে গেল সারফারাজ। সারফারাজ চলে যেতেই মায়া শুধালো, উনি কে হয় তোমার?
মায়ের প্রশ্নে রূপকথার বুক ধক করে উঠল। ভাগ্যের সরফরাজ শুনতে পায়নি এই কথা, নইলে তার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। যেই মাকে একটু দেখার আশায়, একটু ভালোবাসা পাবার আশায় দিনের পর দিন ধুকে মরেছে ছেলেটা, সেই মা যদি তাকে চিনতেই না পারে, সেই ব্যথা কি করে সইবে সে? সরফরাজ হনহন করে নিচে নেমে ডক্টর হেনরিকে হ্যালো জানিয়ে সামনে কাউচে বসলো। এরপর নিজের ট্যাব থেকে একটা ফাইল বের করে ডক্টর হেনরির হাতে সোপর্দ করলো। ফাইলটা মায়ার মেন্টাল হেলথ কন্ডিশনের। এটা ডক্টর সোহানা তাকে পাঠিয়েছে। ডক্টর হেনরি ডক্টর ভিক্টরের কাছে সেই ফাইল পেশ করে বলে উঠল। সেকিট। অভিজ্ঞ মাঝবয়সী ডক্টর ভিক্টর গভীর চোখে ফাইলগুলো চেক করে কপাল কুঁচকে ফেললেন। এরপর হতাশা মিশ্রিত শ্বাস ফেলে বলে উঠলেন, সে তো পাগল নয় মিস্টার রাজ। দীর্ঘদিন ধরে তাকে একই হাই ডোজের মেডিসিন সেবন করিয়ে একটা হ্যালোসিনেশনের জগতে আটকে রাখা হয়েছে। সেই ওষুধের প্রভাব তার মস্তিষ্কে বিক্ষিপ্ত হয়ে গিয়েছে, কিন্তু এটা রিকভার করা সম্ভব। ওই ওষুধ বন্ধ করে নর্মাল ট্রিটমেন্ট করলেই ওনাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। শুধু ওনাকে বেশি করে সময় দিতে হবে, আর কিছু না। বলেই হাতের ট্যাব সরফরাজের পানে এগিয়ে দিলেন ভিক্টর। সরফরাজ অবাক হয়ে শুনতে লাগলো ডক্টরের কথাগুলো। এরপর আশার আলো দেখার মতো শুধালো, খুব দ্রুত কি মা আমায় চিনবেন ডক্টর? সন্তানকে মা চিনে না, এর চাইতে কঠিন বেদনার তো হয়তো পৃথিবীর আর কিছুই হতে পারে না। সরফরাজের চোখের আকুতি বুঝলেন ডক্টর ভিক্টর। সে নিজের ব্যাগ থেকে প্যাড বের করে কিছু মেডিসিন প্রেসক্রাইব করলেন। এরপর সরফরাজের পানে এগিয়ে বলে উঠলেন, ওনাকে কখনো হাইপার করবেন না। ওনাকে সময় নিয়ে বোঝাবেন, ওনার সাথে বেশি টাইম স্পেন্ড করবেন, আর এই ওষুধগুলো নিয়ম করে খাওয়াবেন। আই হোপ শি উইল রিকভার সুন। এরপর তিনি বলে উঠলেন, আই ওয়ান্ট টু সি দ্য পেশেন্ট ফর আ মোমেন্ট। সরফরাজ মাথা ঝাঁকিয়ে রূপকথাকে গলা বাড়িয়ে ডাকলো। সরফরাজের ডাকে মায়াকে নিয়ে ধীরে ধীরে নিচে নেমে এলো রূপকথা। ডক্টর ভিক্টর গভীর চোখে মায়া চালচলন, চোখের গতিবিধি আর মুখের এক্সপ্রেশন পর্যবেক্ষণ করলেন। যদিও মায়ের মুখের ভাষা তার বোধগম্য হলো না। দীর্ঘ বছর ধরে মানসিকভাবে অসুস্থ মানুষগুলোর সাথে কাজ করছেন তিনি। ব্রেন শর্ট হয়ে সত্যি পাগল হয়ে যাওয়া আর জোর করে পাগল বানিয়ে রাখার তফাৎটা ঢের বুঝলেন। ডক্টর ভিক্টর মায়াকে অবজার্ভ করে বলে উঠলেন, আমাদের হসপিটালে একজন দেশি ডাক্তার রয়েছে, ডাক্তার হাসান। রোগীদের জন্য বেশ হেল্পফুল আর পোলাইট। আমি তাকে পার্সোনালি রিকোয়েস্ট করব যাতে প্রতিদিন একবার করে এসে আপনার মায়ের হেলথ চেক আপ করে যায় আর নিজ হাতে ট্রিটমেন্ট করায়। আশা করি উনি রাজি হবেন। সরফরাজ ডক্টরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। ডক্টর ভিক্টর সরফরাজকে আশ্বস্ত করে হেনরিকে নিয়ে বেরিয়ে গেলেন। ডক্টর চলে যেতে লুইসের হাতে প্রেসক্রিপশন তুলে দিয়ে সরফরাজ আদেশ করল, এখনই মেডিসিনগুলো নিয়ে এসো। লুইস এক মুহূর্ত দাঁড়ালো না, মাথা নিচু করে চলে গেল। সরফরাজের ড্রয়িং রুমের চারিপাশে মুগ্ধ নজর বুলালো মায়া। কাচের দেয়ালের বাইরে সবুজ প্রকৃতি, ঘরের ভেতরের আভিজাত্য ভরা সৌন্দর্য সব মোহিত করলো তাকে। প্রকৃতি উপভোগ করতে করতে মায়া বলে উঠল, দীর্ঘদিন এই দু চোখ কঠিন চটচটে বড্ড দেয়াল ছাড়া আর কিছুই দেখেনি। মায়ের কথায় ব্যথিত হয়ে মায়ের সামনে এসে দাঁড়ালো সরফরাজ। এরপর মায়ের হাত চেপে ধরে টেনে নিয়ে গেল বাইরে, যেন বাবা তার ছোট রাজকন্যাকে পৃথিবীর সৌন্দর্য দর্শনে ঘরের বাইরে নিয়ে যাচ্ছে। সরফরাজের পায়ের গতি অনুসরণ করে পা মেলালো মায়া। শূন্য পাজরা মারিয়ে গেল শিশির ভেজা ঘাস। মায়া অবাক নয়নে চারিধারে নয়নাভিরাম সৌন্দর্য দেখলো। হঠাৎ মায়া দেখতে পেল পাইন গাছের পেছনে দাঁড়িয়ে আছে দলবাঁধা হরিণের পাল। হরিণের পাল দেখে মায়া ছোট বাচ্চার ন্যায় অবাক হয়ে গেল। আদুরে ঝর্ণা, পশু পাখি আর সবুজ প্রকৃতি সবকিছু দেখে মায়া শুধালো, আমি কি আজীবন এই সৌন্দর্য উপভোগ করতে পারবো? সরফরাজ পেছন থেকে মায়াকে জড়িয়ে মায়ের কাঁধে মুখ গুজে বলে উঠল, ক্ষমতা থাকলে তোমায় 1000 বছর বাঁচিয়ে রেখে এই সৌন্দর্য দেখতে মম। সরফরাজের মাম্মা সম্বোধনে মায়ের কাছে ঠেকলো, যেন ছোট্ট সরফরাজ তাকে ডাকলো। মায়া চট করে সরফরাজের পানে ঘুরে অবাক চোখে বলল, আবার বল। সরফরাজ চোখে জল ছেড়ে ভাঙা অস্ফুট গলায় ডাকলো, মাম্মা। মায়ের চোখ থেকে টপ টপ করে জল গড়াচ্ছে, সেগুলো না মুছে মায়া বলে উঠল, আবার বল। সরফরাজ মায়ার পায়ের কাছে লুটিয়ে পড়ে ডেকে উঠল, আমি তোমার সরফরাজ মাম্মা, আমাকে একবার বুকে জড়িয়ে ধরো। বুকটা খুব জ্বলছে মা, খুব ব্যথা করছে, আমি আর সইতে পারছি না মা। সরফরাজের আকুতি ভরা কান্না মায়ের বুক ভেঙে দিল। সেও মাটিতে বসে সরফরাজকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলে উঠল, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, সব। শুনশান নিস্তব্ধ অন্ধকার রাস্তার বাঁকে গাড়িতে বসে বসে চোখ বুজে সিগারেট ফুঁকছে সরফরাজ। ঘড়িতে সময় মধ্যরাত, শীতের প্রকোপ যথেষ্ট। মাঝরাতে জেগে থাকা রাস্তার কুকুরগুলো ভৌতিক সুরে নেকড়ে হাউলিং করে চলেছে।
পুরো শহর যেন ঘুমিয়ে গিয়েছে, মানুষের চলাচল খুব একটা নেই। কিন্তু থেকে থেকে অ্যাম্বুলেন্সের পুপু সাইরেন কানে লাগছে, মাথায় হাজারো কুটিল বুদ্ধি কিলবিল করছে। সরফরাজের কোনটা রেখে কোনটা আগে জাহির করবে তার কোনো কিনারা খুঁজে পাচ্ছে না। বন্দুকের চোখার নল দিয়ে নাকের ডগা চুলকে ফোনে সময় পরখ করে নিল। এমন সময় ডেভিনের কল এলো। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে ফোন রিসিভ করলো সরফরাজ। এরপর ভরাট স্বরে বলল, ইয়েস ডেভিন। She is left the hospital and is on his way home, boss. ডেভিনের কথা শেষ হতে না হতেই ফোন কেটে দিল সরফরাজ। এরপর গাড়ি থেকে নেমে ডাকলো। বয়েস। পেছনের গাড়ি থেকে মুহূর্তে নেমে এলো ইয়ং আর লুইস। সঙ্গে নিয়ে এলো নিজেদের ব্যবহারিক হেকলার অ্যান্ড কোচের 416 সাবমেশিন গান। নিজের ব্লেজারের ভেতর থেকে দুই হাতে দুটো গান বের করে চকচকে নজর বুলালো সরফরাজ। এরপর লম্বা লম্বা পা ফেলে হাঁটতে লাগলো সামনে দোতলা বিশিষ্ট আধুনিক বাড়িটার অভিমুখে। নিজের ডিউটি শেষ করে বাড়ির উদ্দেশ্যে ছুটছে রুদ্ররাজ। আজকাল কিছুই তার মনোপুত হচ্ছে না, সবকিছু কেমন আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। মায়া চৌধুরীর সবচেয়ে বড় লস প্রজেক্ট রুদ্রের জন্য। রুদ্র অবশ্য ইতিমধ্যে ভেবে ফেলেছে কিভাবে সরফরাজকে নাকানি চুবানি খাওয়াবে। তার চেয়েও বড় কথা হচ্ছে সরফরাজের কাছের এক লোককে ম্যানেজ করে ফেলেছে রুদ্র। তাকে দিয়ে সরফরাজের উইকেট পতন করবে সে, শুধু সময়ের অপেক্ষা। নানাবিধ ভাবনা ভাবতে ভাবতে নিজ বাড়ির সামনে এসে থামলো রুদ্রের গাড়ি। বাড়ির নিচের বিশাল পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করে তালা খুলে বাড়ির ভেতর ঢুকতে চাইল রুদ্র, কিন্তু একই তালা আগে থেকেই খোলা। রুদ্রের ফর্সা মসৃণ কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। সে লম্বা পায়ে ফিরে এলো পার্কিং এরিয়ার। এরপর গাড়ির টুল বক্স থেকে নিজের গান বের করে সন্তর্পণে ড্রয়িং রুমে প্রবেশ করলো। বিশাল ড্রয়িং রুমে ঘুটঘুটে অন্ধকারে রাজত্ব। রুদ্র নিজে থেকে লাইট অন করে চারিপাশে নজর বুলালো। রুদ্রের শরীরের গন্ধে প্রতিদিন রুদ্রের পোষা বিড়াল ম্যানি আর কুকুর লাভেলো দৌড়ে আসে, কিন্তু আজ এলো না। রুদ্রের কাছে ঘটনা খটকা লাগলো। সে সিঁড়ি ধরে উপরে উঠে এলো। এরপর নাকের পাতা ফুলিয়ে খট করে নিজের বেডরুমের দরজা খুলে গুলি চালাতে চাইলো, কিন্তু তার আগে সরফরাজ তার কপালে বন্দুকের নল ঠেকিয়ে কিটকিটিয়ে এসে বলে উঠল, লস অ্যাঞ্জেলেসের হাওয়া বড্ড মিষ্টি, এই জন্য তো জঙ্গল ছেড়ে শহরে এবার বাতাস নিতে এলাম। কেমন লাগলো আমার দেও সারপ্রাইজ ব্রো? রুদ্র দাঁত পিষে বলে উঠল। সিংহের খাঁচায় মরতে এসেছিস? সরফরাজ আরেক দফা হাসলো। এরপর রুদ্রের চোখে চোখ রেখে বলে উঠল, তোর মুসলমানি করতে এসেছি। শুনেছি দিনে দিনে তোর বহুত লম্বা হয়ে গেছে, তাই কাটতে এলাম। বলেই গর্জে উঠল, টাইট করে পিছমোড়া করে বেঁধে ফেলে কে? আদেশ পাওয়া মাত্র অন্ধকারের ভেতর থেকে শক্তপোক্ত লুইস আর ইয়ং বেরিয়ে এসে রুদ্রের দুই হাত মুড়িয়ে ধরল। রুদ্র ধস্তাধস্তি করে নিজেকে মুক্ত করতে চাইল, কিন্তু অসুরতুল্য শক্তিশালী মানুষ দুটির সাথে পেরে উঠল না। এই দৃশ্যে মজা পেয়ে সরফরাজ নাটকীয় হাসলো। এরপর বলল, এমন শরীরওয়ালা দেখে দুটো বডিগার্ড রাখবি। আর যদি বডিগার্ড থাকতো তবে আমার হাতে ধোলাই খাওয়া থেকে বাঁচাতে পারতি নিজেকে। এইসব কুকুর বিলে দিয়ে কি হয় বল? মানুষের বলের উপরে আর কিছু আছে? রুদ্রকে টেনে হিচড়ে ডাইনিং রুমে নিয়ে এলো দুজনে। এরপর একটা চেয়ারের সাথে শক্ত করে বাঁধলো। সরফরাজ চোখে ইশারা করলো লুইসকে। ইশারা পাওয়া মাত্র কিচেন থেকে ম্যানিয়াল লাভেলো রক্তাক্ত দেহ দুই হাতে ঝুলিয়ে অনাদরে নিয়ে এলো লুইস। এরপর তা ছুঁড়ে মারল রুদ্রের উপর। সন্তান তুল্য পশু দুটি নিঃস্রংস পরিণতিতে চিৎকার করে উঠল রুদ্র। সরফরাজ বিদঘুটে হাসলো সেই চিৎকারের প্রতি উত্তরে। এরপর একটা সিগারেট ধরাতে ধরাতে বলল, গেউ গেউ মিউ মিউ করে একদম কানের মাথা খেয়ে নিচ্ছিল, তাই চিরতরে চুপ করে দিলাম। বলেই অপ্রস্তুত রুদ্রের কপালে আর বুকে দুই হাতে দুই গান ঠেকিয়ে ট্রিগার চেপে বলে উঠল, হ্যাপি জার্নি। খট করে আওয়াজ হলো। রুদ্র চিৎকার করলো, কিন্তু গুলি বেরোলো না। রুদ্রের কপাল বেয়ে ঘাম ঝরলো। তা দেখে সরফরাজ হো হো শব্দ করে হেসে বলে উঠল, ভয় পেলে কেমন লাগে ভাইয়া? অনেক ভয় দেখানোর মাঝে পৈশাচিক আনন্দ আছে, তাই না? আমার সহজ সরল মাকেও তো এভাবে দিনের পর দিন ভয় দেখেছিলি, তাই না? কি ভেবেছিলি এত তাড়াতাড়ি মারবো? বলেই দাঁতে দাঁত পিষল সরফরাজ। এরপর চোখের কোণে জমে থাকা জল হাতের উল্টো পিঠে মুছে হিসিস করে বলে উঠল, মোটেও না, মোটেও না। আমার মায়ের চাইতো উদ্ভট উন্মাদ করবো তোকে আমি। যেদিন ফুল মেন্টাল হয়ে ল্যাংটা হয়ে রাস্তার মাঝখানে ট্রাফিক পুলিশের মতো গাড়ি আটকাবি, গাড়ি আটকে নাচ দেখাবি, সেদিন তোকে শেষ করব আমি, এর আগে নয়। কিন্তু আজ এই মধ্যে থেকে তোর জীবনে জাহান্নাম আমার শুরু হলো। তোকে আমি 1 মিনিটও শান্তিতে ঘুমোতে দেব না। আমার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করতে চাইবি, সেটাও পারবি না। ইয়োর টাইম স্টার্ট নাও।
সুফিয়ান চৌধুরীর সাথে রূপকথা মায়া চৌধুরীর ব্যাপারে সবকিছু শেয়ার করলো। কিভাবে মায়া চৌধুরীকে ক্যালিফোর্নিয়ার রাস্তায় পাওয়া গেছে সেটাও সব বিস্তারে জানালো। পুরো ঘটনা শুনে শিউরে উঠলেন সুফিয়ানের রেখা। সুফিয়ান অকথ্য ভাষায় রুদ্রকে বেশ গালাগালিও করলেন, কিন্তু অবশেষে সারফরাজ যে জীবিত অবস্থায় তার মাকে ফিরে পেয়েছে এটা নিয়ে শুকরিয়া আদায় করলেন। সুফিয়ানের থেকে ফোন নিয়ে রেখা বলে উঠলেন, তুমি ওনাকে দেখে রেখো রূপকথা, বেচারে এতগুলো বছর অনেক সাফার করেছেন। উনি সুস্থ হলে তাড়াতাড়ি দেশে ফিরে এসো। তোমাকে ছাড়া থাকতে আমাদেরও ভালো লাগছে না। দরকার হলে সারফরাজের মাকে সহ নিয়ে এসো, উনি না হয় আমাদের সাথেই থাকবেন। রূপকথা মাথা ঝাঁকিয়ে বলে উঠল, ঠিক আছে, আমি এখন রাখছি। এখানে এখন ভোর সকাল, আমাকে সকালের ব্রেকফাস্ট বানাতে হবে সবার জন্য। মায়া ঘড়িতে নজর বুলালেন। তাদের এখানে কেবল সন্ধে নামলো আর ওখানে ভোর। মায়া আর কথা বাড়ালেন না। মেয়েকে সাহস দিয়ে ফোন রেখে সুফিয়ানের উদ্দেশ্যে বলে উঠলেন, মেয়েটা হুট করেই বড় হয়ে গেল, তাই না কথার বাবা? মেয়ে বড় হবার কথা শুনে সুফিয়ানের বুকে সূক্ষ্ম ব্যথা অনুভূত হলো। তিনি বুক মালিশ করতে করতে বলে উঠলেন, একদিন মেয়েটা আমাদের রেখে পরের ঘরে চলে যাবে, তখন কিভাবে থাকবো আমরা বলো তো? রেখা তপ্ত শ্বাস ফেললেন। এরপর প্রসঙ্গ পাল্টে বললেন, তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। রেখা উঠে চলে গেলেন কিচেনে, কিন্তু সুফিয়ানের মন থেকে ব্যথা সরল না। তিনি আনমনে ভাবতে লাগলেন, সারফরাজের সাথে রূপকথার বিয়ে হলে রূপকথা আজীবন বিদেশের মাটিতে থাকবে। বাবা মায়ের ধরাছোঁয়ার বাইরে ভিডিও কলই শেষ ভরসা থাকবে। তখন মন চাইলে তখন আর মেয়ের হাতটা পরম ভালোবাসা স্পর্শ করা যাবে না, খাওয়া যাবে না আদর মাখা চুমু। মন খারাপের বিষণ্ণ বিকেলে রূপকথাকে নিয়ে বাগানের বেঞ্চে বসে আর সন্ধ্যা তারাটাও দেখা হবে না। বাবা আর মেয়ের মাঝে থাকবে হাজার হাজার কিলোমিটারের দূরত্ব। নিয়তি বুঝি এতটাই নিষ্ঠুর কন্যার পিতার জন্যে? সুফিয়ান মন থেকে হতাশা দূর করতে চাইলেন, কিন্তু তা আরও জেঁকে বসলো। সুফিয়ান পকেট হাতড়ে ফোন বের করলেন। এরপর ডায়াল করলেন এসপি আবির মাহাতাবের নাম্বার। ফোন রিং হতেই আবির ফোন তুলল। স্ক্রিনে সুফিয়ান চৌধুরীর নাম্বার। হ্যালো স্যার, ভালো আছেন? ম্যাডামের শরীর ভালো? পুলকিত হয়ে প্রশ্নগুলো জিজ্ঞাসা করলো আবির, কিন্তু সুফিয়ান চৌধুরী থমথমে গম্ভীর গলায় বলে উঠলেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।